হুম, আসসালামু আলাইকুম। জি, আমার কথা কি শোনা যায়? কাজী আমির আদনান শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি। আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে। জি, জি। ওকে, আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আগামীর বাংলাদেশ কেমন চাই। আর আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কাজী আমিনুর আদনান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা। আমাদের সাথে আরো উপস্থিত আছেন মোল্লাহ মোহাম্মদ শাহাজুদ্দিন, সমন্বয়ক সাতক্ষীরা জেলা। আমাদের সাথে আরো উপস্থিত আছেন এইচ রিফাত, সমন্বয়ক সাতক্ষীরা জেলা। আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আর আজকের এই লাইভ জুড়ে যারা থাকবেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ। শুরুতেই আমি কথা বলবো আমাদের আহ, যে আলোচনার বিষয়। এই বিষয়টা আসলে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণের অগ্রণী ভূমিকা থেকে শুরু করে আমরা কেমন বাংলাদেশ চাচ্ছি, ওভারঅল সব বিষয় নিয়ে আমাদের মনে হয় মোল্লাহ মোহাম্মদ শাহাজুদ্দিন ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা। উনি পরে জয়েন হতে পারবে, সমস্যা নাই। শুরুতে আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংস্কৃতিক বিষয় সম্পাদক কাজী আমিনুর আদনানের কাছে যাচ্ছি। আপনি আপনার শুরুর সংক্ষেপে আপনার সম্পর্কে জাস্ট পরিচয় এবং আপনি কোন পদে আছেন একটু দিয়ে শুরু করবেন। জি। আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সঞ্চালনার দায়িত্বে থাকা রাইহান কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কাজী আমিনুর আদনান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদ এ নিযুক্ত আছি এবং লেখাপড়া করছি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ, পলিটিক্যাল সায়েন্স অনার্স ফাইনাল ইয়ার। ধন্যবাদ। ওকে, আমি যাচ্ছি এইচ রিফাত, সমন্বয়ক সাতক্ষীরা জেলা। আমরা বিগত দিনে দেখেছি তিনি তার নেতৃত্বের জায়গা থেকে কতটা বলিষ্ঠ এবং সোচ্চার ছিলেন 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে। আহ, রিফাত ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুরুতে সালাম ও শুভেচ্ছা আমার এই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। তো প্রথমে আপনি আপনার পরিচয় এবং আহ, শুরু বক্তব্য দিয়ে শুরু করবেন। আচ্ছা, আমার নাম তো বললেন রিফাত এবং আমি এখন বর্তমানে সুইডেনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি, বাইরে পড়াশোনার জন্য। আর তাছাড়াও এই তো এই পরিচয়, এছাড়া কিছুই না, একজন সাধারণ শিক্ষার্থী। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত আছেন মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন। মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? ভাই, মানে মিউট করা আছে। মোল্লা মোহাম্মদ জি, শাহাজুদ্দিন ভাই, আমার আপনি কি শুনতে শুনতে পাচ্ছেন? জি, জি। আহ, ভাইয়া, আপনি আপনার প্রথমে আমরা জাস্ট পরিচয় পর্বটা আর কি বলতেছি। আপনার আপনার পরিচয় এবং আপনি কোথা থেকে বলতেছেন, জাস্ট এটা একটু বলবেন। মোল্লা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মোল্লা ভাইয়ের মেবি ওনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমি শুরুতেই কথা বলতে চাই সাতক্ষীরার জেলার ছাত্র অধিকার পরিষদের সাংস্কৃতিক বিষয় সম্পাদক কাজী আমিনুর আদনান, যার কথা না বললেই নয়। আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পূর্বে আন্দোলনের সবাইকে সমন্বয় করার জন্য তার যে অগ্রণী ভূমিকা, সেটা আমরা সবাই দেখেছি। আহ, তিনি সহ আরো অনেকে ছিল, আমি যার কথা না বললেই নয়। আমি সাতক্ষীরা থেকে আমি মুজাহিদের নামটা আমি বলতে চাই, যে ছিল আসল হিরো। অর্থাৎ সাতক্ষীরাতে যখন 5ই আগস্টের আগে
কেউ একটা পোস্ট করতে সাহস পাইতো না, ঠিক সেই সময় সব ধরনের নোটিশগুলো ওনার হাত দিয়ে তৈরি হতো। যাই হোক, আমি এই বিষয়ে তাকে হয়তো সামনে পরবর্তী কোনো প্রোগ্রামে তাকে নিয়ে আসবো। আমি কাজী আমিনুর আদনানের কাছে একটা প্রশ্ন নিয়ে যেতে চাই শুরুতেই, যে আপনি 5ই আগস্টের আগে আপনার পরিকল্পনা কেমন ছিল, এবং আপনার মধ্যে যে ভয় যে বিরাজ থেকে একটা পরিকল্পনা গ্রহণ করা এবং সবাইকে সমন্বয় করার যে সাহসিকতা, এবং আপনার সব থেকে ভয়ঙ্কর কোন ঘটনাটা হচ্ছে সেটা আপনি বলবেন। তার আগে আমাদের লাইভের কমেন্টে আছে আমাদের মাহফুজ আহমেদ ভাই, তিনি দিচ্ছেন যে প্রিয় আদনান ভাই, প্রিয় রায়হান ভাই, ধন্যবাদ। আমাদের কাছে একজন মানুষ মাহফুজ ভাই। আমাদের লাইভে আরো আছেন আব্দুল আজিজ নয়ন। আজকের এই লাইভটা একটু ভিন্ন লাইভ। আপনারা চাইলে সরাসরি এই লাইভের আপনারা চাইলে আজকে সরাসরি লাইভের এসে কমেন্টে লিংক দেওয়া আছে, বা সেই লিংকে জয়েন করে আপনারা সরাসরি লাইভে এসে প্রশ্ন করতে পারবেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সে সরাসরি এসে প্রশ্ন করতে পারবেন। তো প্রথমেই আদনান ভাই, আপনি শুরু করবেন। আপনি আপনার আন্দোলনের পূর্ববর্তী পরিকল্পনা এবং আপনার মধ্যে যে ভয় এবং বিরাজ কাজকে উপেক্ষা করে আপনি যে সমন্বয় করেছিলেন, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোন ঘটনাগুলি, শুরু থেকে শেষ করবেন, সময় 5 মিনিটের মধ্যে। অসংখ্য ধন্যবাদ রেহান কবির ভাইকে। আসলে আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রেক্ষাপটটা 5 মিনিটে শেষ করা সম্ভব না। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে কিছুটা বলার চেষ্টা করছি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আমি শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি 24-এর গণঅভ্যুত্থানে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিজমের বিরুদ্ধে অকাতরে জীবন বিলিয়ে দেয়া আমার সেই প্রিয়, আমার সেই বীর শহীদ ভাইদেরকে। আগামীতে কেমন বাংলাদেশ চাই শিরোনামে আজকের এই প্রোগ্রামে উপস্থিত 24-এর গণঅভ্যুত্থানের বীর রাজপথে আমারই সহযোদ্ধা মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন ভাই এবং আবু হুরায়রা রিফাত ভাই এবং সকল প্রাণপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সকলকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরাতে কিভাবে শুরু করা হয় এটার প্রেক্ষাপট অনেক বড়। আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই। সাতক্ষীরাতে আন্দোলনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয় মূলত 5 জুন, যেটা আসলে কেউ বিশ্বাসই করতে পারে না বা চায়ও না, স্বীকারও করতে চায় না যে আসলে 5 জুন কিভাবে সাতক্ষীরাতে আন্দোলন সংগঠিত হইলো বা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হইলো সাতক্ষীরার মতো জায়গা থেকে। আসলে আহ 18 সালে মূলত কোটা সংস্কার আন্দোলন অতীতে 13তে বা আরো অনেক আগে হয়েছে, কিন্তু মূল হিট যেবার হয়েছিল সেটা হচ্ছে 2018 সালে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের যে রায় শেখ হাসিনা স্বৈরাচারী খুনি হাসিনা যে রায়টা দিয়েছিল, যে হচ্ছে কোটা সংস্কারকে পুরো বাতিল, আমরা চেয়েছিলাম সংস্কার, তিনি বাতিল করে দিয়েছিলেন। তো যাই হোক, সেই বাতিলের রায়টা 24 জুলাইয়ের 5 তারিখে একটা রিটের মাধ্যমে পুনরায় পুনর্বহাল করা হয় এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা ভাই এবং 18 কোটা সংস্কার আন্দোলনের একজন অন্যতম মুখ্য সমন্বয়ক তিনি তৎসময়ে তৎকালীন সময়ে অর্থাৎ 5 জুন তার সাংগঠনিক সফরে সাতক্ষীরাতে অবস্থান করছিলেন। আসলে রিটের রায়টা প্রকাশ হওয়ার পরে উনি সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীকে সাথে নিয়ে সাতক্ষীরা থেকেই কোটা সংস্কার আন্দোলনের পুনরায় ডাক দিয়ে তারপর ঢাকাতে গিয়েছিলেন। যদিও তৎকালীন মুহূর্তে আমাদের সশরীরে কাউকে একত্রিত করাটা ততটা সহজ ছিল না। তৎসময় সাতক্ষীরার মতো জায়গাতে আন্দোলনের কর্মসূচি দিয়ে আন্দোলন সংগঠিত করে আন্দোলনের নেতৃত্ব দেয়া কারোর পক্ষে, সাতক্ষীরাতে অন্ততপক্ষে কারোর পক্ষেই ততটা সহজ ছিল না। কিন্তু আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখা প্রস্তুতি নিতে থাকি বরাবরের মতোই। 5 জুনের কথা বললাম। যখন আমরা সাতক্ষীরার বিভিন্ন
ছাত্র যে সংগঠনগুলো রয়েছে এবং সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করি। যে আসলে ঢাকাতে যে পরিমাণে আমাদের ভাইদের উপরে, জুলাইয়ের কথা বলছি, জুলাইয়ে আমাদের ভাইদের উপরে যে পরিমাণে আমাদের ভাইরা জীবন দিচ্ছে অকাতরে, আমরা সাতক্ষীরার মতো জায়গাতে আসলে বসে থাকতে পারি না। তো আমরা এই যখন সাতক্ষীরার বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আমরা মোটামুটি একটা রেসপন্স পাই। তো এই যে মোটামুটি রেসপন্স সাড়াটা আমরা পেয়েছিলাম, তার মাধ্যমেই আমরা আসলে উদ্বুদ্ধ হই যে না, আমাদেরকে যেভাবেই হোক কর্মসূচি দিতে হবে। আলহামদুলিল্লাহ, আ জুলাইয়ের ১২ তারিখ আমরা একটা পরিকল্পনা করি যে আসলে সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরার সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখান থেকে আসলে একটা পরিকল্পনা অনুযায়ী প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা একটা কর্মসূচি ঘোষণা করব। এবং সেভাবেই ১২ জুলাই সন্ধ্যায়, ঠিক সন্ধ্যাবেলায় সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জাস্ট ১০ থেকে ১২ জন মিলে ১৩ জুলাই, মানে তার পরের দিন ১৩ জুলাই কেন্দ্রের সাথে তাল মিলিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের সাথে আ তাল মিলিয়ে আসলে একটা কর্মসূচি ঘোষণা করি। এবং পরের দিন ১৩ জুলাই আমরা আ সাতক্ষীরা থেকে আসলে, সাতক্ষীরা তৎকালীন সময়ে এবং বর্তমান এবং অতীতের সাতক্ষীরার সময়ের সাহসী ছাত্র নেতা আলী ইমরান ইমু ভাই, যার নাম না করলেই নয়। আসলে যতবারই সাতক্ষীরার আ এই ২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস লিখতে হবে, ততবারই এই আলী ইমরান ইমু ভাই এবং আরেকজন যাকে আমরা পরবর্তীতে আর ওভাবে দেখতে পাইনি আমাদের মাঝে, সাতক্ষীরার একমাত্র শহীদ, বীর শহীদ আসিফের নিজ ভাই রাকিব। এই রাকিব এবং আলী ইমরান ইমু ভাইয়ের সংগঠিত নেতৃত্বে আমরা ১৩ জুলাই সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ডিসি অফিস অভিমুখে রওনা দিই। আমাদের ওই দিনের কর্মসূচিটা ছিল হচ্ছে রাষ্ট্রপতি বরাবর, মানে ডিসি স্যারের মাধ্যমে একটা স্মারকলিপি প্রদান। তো যাই হোক, আমরা ১৩ জুলাই, আমি আসলে খুবই গর্বের সাথে বলতে পারি, ২৪ এর গণঅভ্যুত্থানে সাতক্ষীরার রাজপথে, সাতক্ষীরার মাটিতে ওই দিনই ছিল আমাদের ১ম আন্দোলন সংগ্রামের ১ম দিন রাজপথে। তো আমরা আসলে মাত্র ৩০ থেকে ৩৫ জন ওই দিনের যে প্রোগ্রামটা হয়েছিল, আমরা গণপদযাত্রা সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ডিসি অফিস পর্যন্ত একটা গণপদযাত্রা দিয়েছিলাম এবং আ শহীদ আসিফ চত্বরে রং তুলির মাধ্যমে কিছু চিত্র লিখন করেছিলাম। এই দিনের প্রোগ্রামে আমাদের মাত্র ৩০ থেকে ৩৫ জন সহযোদ্ধা উপস্থিত ছিলেন। আসলে বিষয়টা কি, আ পারিবারিক চাপ, ছাত্রলীগের অতর্কিত হামলা এবং পুলিশের বন্দুকের গুলি, গ্রেপ্তারি পরোয়ানা, এসব কিছুকে তোয়াক্কা না করেই আমরা ৩০ থেকে ৩৫ জন রাজপথে চলে এসেছিলাম, নেমে পড়ছিলাম। যা হবে দেখা যাবে। জীবন বাজি আদনান রেখে ভাই, আসলে সরি, আমরা আমি নেমে একটু পড়ছিলাম। কথা বলতে চাই। আদনান ভাই, একটু শর্ট করে এটা বলার জন্য, কারণ এখানে আচ্ছা, অনেকে আমি কথা প্রায় বলবে। শেষ হ্যাঁ, হ্যাঁ, আমি জি, আমি জি। আমি শেষে চলে আসি। যেহেতু আমি আসলে গণ অভ্যুত্থানটা সাতক্ষীরাতে কিভাবে গণজোয়ারের সৃষ্টি হলো, এতটুকু বলেই শেষ করব। পরবর্তীটা যদি কখনো অন্য কোনো দিন সময় হয়, সুযোগ হয়, আমি সেদিন বলব। তো যাই হোক, আমরা এই যে ১৩ তারিখে যে প্রোগ্রামটা, কর্মসূচিটা আমাদের সফলভাবে শেষ করি, এরপর থেকে ১৪, ১৫, ১৬, ১৭ ছাত্রলীগের হামলা, থানা ঘেরাও, অনেক কর্মসূচি হয়ে গেছে যেগুলো আমাদের প্রস্তুতির বাইরে ছিল, হয়ে গেছে। তো যাই হোক, ১৩ তারিখ পরবর্তী ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৮ তারিখ পর্যন্ত সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে একেবারে গণজোয়ারের রূপ নিয়েছিল। এবং এই গণজোয়ার সৃষ্টি হয়েছিল কিন্তু মূলত সেই ৫ জুন এবং ১২ জুলাই বা ১৩ জুলাইয়ের আমাদের আসলে শুরু করাটা থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের শুরু করার পরে আর আসলে পিছনে তাকাতে হয়নি। আ সাতক্ষীরাতে যেভাবে সাড়া পেয়েছিলাম, আসলে আমরা কল্পনাও করতে পারিনি যে আসলে এভাবে সাড়া পাবো। তো যাই হোক, সাতক্ষীরাতে গণজোয়ার সৃষ্টি হয়েছিল এবং গণঅভ্যুত্থানের একটা পুরো বাংলাদেশ যে গণঅভ্যুত্থান হয়ে গিয়েছিল ২৪ এ, এই গণঅভ্যুত্থানে সাতক্ষীরা নামটা আসলে গণঅভ্যুত্থানে আমরা লিখতে পেরেছিলাম। এটার জন্য আসলেই নিজেদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে এবং আ সাতক্ষীরা ছাত্র সমাজ, বিভিন্ন ছাত্র সংগঠন, সাতক্ষীরার সর্বোচ্চ বিদ্যাপীঠ, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজ, আ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র সংগঠন যেগুলো ছিল, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাতক্ষীরাতে যে গণজোয়ারের রূপ দিয়েছিলাম, যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এটাই হচ্ছে আমার আজকের এই গণজোয়ার সৃষ্টি পর্যন্ত, আজকের এই দিনে সংক্ষিপ্ত আকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা প্ল্যাটফর্ম, সাতক্ষীরা থেকে কিভাবে আমরা শুরু করেছিলাম তার বিস্তারিত। সংক্ষেপে
যদি কখনো সময় হয়, সুযোগ হয়, আমি আবারও বাকি। জি, ধন্যবাদ কাজী আমিনুর আদনান ভাই। আমি প্রথমেই আমার যে অনুষ্ঠানের অতিথিবৃন্দদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা একটু খুব শর্টে শেষ করবেন। অর্থাৎ আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই আন্দোলন শুরু থেকে শেষ সেটা সারমর্ম হিসেবে আপনারা আর কি প্রকাশ করবেন প্রথমে নাম বলে। আমি এবার যেতে চাই সাতক্ষীরার অন্যতম সমন্বয়ক এইচ রিফাত ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হুম। ওকে। আচ্ছা, একটা আমি মিনিট জাস্ট হোল্ড করেন। ওকে একটা মিনিট হোল্ড করেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে। রিফাত ভাই, আপনার ক্যামেরাটা মনে হয় অফ করা। আমি একটু বাইরে আছি তো এই জন্য আর কি, অন্ধকারই বাইরে। সমস্যা নেই, আচ্ছা বলেন। আচ্ছা। আমি আপনার কাছে জাস্ট প্রথমেই 2 মিনিটের মধ্যে জানতে চাচ্ছি যে আপনি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যা সারমর্ম আপনি কিভাবে শুরু করছেন, এবং 5ই আগস্ট পর্যন্ত আপনি কোথায় কোথায় কোন সময় কোথায় অবস্থান করছেন, এবং সেটা হচ্ছে আপনি একটু বলবেন। আচ্ছা, মেইনলি আমার শুরু হচ্ছে প্রথম থেকেই 5 জুন থেকে। এটা ঢাকা ইউনিভার্সিটির যে পাবলিক লাইব্রেরি বা যেটা মানে ইয়া আছে যেখান থেকে শুরু হয়েছিল, ওইটা পাবলিক লাইব্রেরি যেটা আর কি, এখান থেকেই কোনো রকম শুরু। তারপর থেকে শাহবাগে কয়েকদিন যাওয়া হয়েছে, এতটুকুই। দেন যখন আমি হচ্ছে বিজয় 71 হলে ছিলাম ঢাকা ইউনিভার্সিটির, এটা হচ্ছে 14 তারিখ রাতের ঘটনা। তো এইখান থেকেই মেইনলি আর কি আন্দোলনের সাথে যুক্ত হওয়া। 14 তারিখ যখন শেখ হাসিনা মানে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যখন বলে যে সকলেই মানে রাজাকারের নাতিপুতনি বলেই যখন আর কি কথাটা উঠায়, তখন আমাদের 71 হল থেকেই প্রথম, আমাদের না আর কি সকলের যে 71 হল, যেটা বিজয় 71 হল, তো এখান থেকে আর কি প্রথমে গ্রুপের মাধ্যমে এটা ছড়াই যায় যে একটা স্লোগান হবে, আমি কে তুমি কে রাজাকার। তো এটা তখন আমি হচ্ছে এখানে গেস্ট হিসেবে ছিলাম, যেহেতু আমার ভাই আছে এখানে। তো আমি ওইখানে আর কি গেস্ট হিসেবে ছিলাম। তো ওইখান থেকে মেইনলি ছড়ায় যায় আমাদের আন্দোলনটা, বা ওই দিন রাত থেকে যখন বিজয় 71 হল, তারপরে বঙ্গবন্ধু হল, জিয়া হল থেকে একেবারে আর কি স্লোগান আসতে থাকে, যে যার মতন বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় আমরা আর কি থালা পার্টি যেগুলো আছে ওইগুলো বাজায় বাজায় আর কি স্লোগান দিচ্ছিলাম। তো ওইটা হচ্ছে সব থেকে একটা বেস্ট একটা মুভমেন্ট ছিল। দেন আমরা যখন রাস্তায় নামি ওই রাতেই, তো আমাদের সাথে আবার হচ্ছে মানে আমাদের আফুদের যে হলগুলো আছে সেইগুলো একত্র হয়। তো এইভাবে আর কি প্রথমে শুরু হয়। প্রথম যেটা ছিল এটা আর কি ভাইদের সাথে সঙ্গ দেওয়া, বাট মেইনলি এইখান থেকে হচ্ছে 14 তারিখ থেকেই হচ্ছে আন্দোলনে যুক্ত হওয়া। দেন 14 তারিখে পরে 15 তারিখ যেটা গেল আর কি, তোমার ওই যে ছাত্রলীগের যে হামলাটা ছিল বিজয় 71 হলের, এখান থেকে ছাত্রলীগ হামলা করতে করতে আসে, আর তোমার হচ্ছে রাজু ভাস্কর্যের এখান থেকে। তো ওই দিন আমিও আর কি কি বলবো 71 হলে এখান থেকে একটা মার খাইছিলাম, যেটার জন্য আমাকে একটা লং বেড রেস্ট নেওয়ার কথা ছিল। দেন এটা তো ওই দিন আমাদের যে মেয়ে মানে আমাদের যে বোনেরা ছিল তাদেরকেও মারা হয়েছিল। তো পরবর্তী দিন নাহিদ ভাই আর কি একটা ঘোষণা দেয় যে পরবর্তী দিন কর্মসূচি ছিল আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে। তো ওই দিনকে আমাদের যেহেতু আমার একটা লং বেড রেস্ট নেওয়ার কথা ছিল, তো আমি আর কি বেড রেস্টটা নেইনি, ওই অবস্থায় চলে গেছিলাম। আমাদের এটা মেবি 12টার সময় ছিল, কেন্দ্রের যে কর্মসূচি অনুযায়ী নাহিদ ভাই আর কি যেটা দিছিল 12টার সময় আমাদের আর কি একটা হয়েছিল এখানে। আর ওইখানে আমাদের একটা সব থেকে আর কি আবেগ একটা ঘন বার্তা ছিল নাহিদ ভাইয়ের, যেটা হচ্ছে আগের দিন মানে 15 তারিখ যে আমরা মাইরটা খাইছি, তো এখানে তো আমাদের বোনদেরও মারা হয়েছিল। তো আমাদের যে মানে বার্তাটা দিয়েছিল যে আজকে যাই হয়ে যাক, আমরা হচ্ছে আমাদের বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হব না, এবং নিজেদের জীবন বাজি রেখে হলেও আমরা আমাদের বোনদের নিরাপত্তা দিব আজকে। তো এই দিনকেও ছাত্রলীগ বিভিন্নভাবে হামলা করলেও তারা আর কি সফল হয় না। এভাবেই আর কি হচ্ছে আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাওয়া। তারপর 18 তারিখ আমার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বাড্ডাতে আর কি, যখন 17 তারিখ মেইনলি হচ্ছে আরেকটা জিনিস করতে হবে। 17 তারিখ হচ্ছে আন্দোলনের ইয়াটা ঘুরে যায়, যখন ঢাকা ইউনিভার্সিটি সহ আর কি আপনার দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে আচ্ছা, পুলিশ আমি গুলি একটু করতে 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 চাই ঢুকে। যে রিফাত ভাই, হ্যাঁ, আপনি তাহলে আন্দোলনটা শুরু করেছিলেন ঢাকা থেকে, ঢাকা, এবং 5 জুন থেকে আপনি ঢাকাতে অবস্থান করতেছেন, এবং ঢাকা থেকে আপনি আন্দোলন শুরু করেন। আমি কি হ্যাঁ, ঠিক হ্যাঁ, বলছি? জি জি। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, তো আচ্ছা,
দেন হুম আপনার 17 তারিখে যখন আর কি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাথে যেটা হয়েছিল সেটাই আমি বলি যে পুরো মানে কোনো হলেই ছিল না, সকলকে হল ফাঁকা করে দেওয়ার কথা ছিল, বাট আমি আমার নিজের বাসায় হচ্ছে আপনার যে হল আছে FM যে হলটা ওনাদের কয়েকজন শিক্ষার্থীকে হচ্ছে আমি আমার বাসায় পাঠাই দেয় এবং আমি তাদের জায়গায় শিফট হয়ে যাই, মানে হলেই থেকে যাই। বাট ওই হলের রাতের ঘটনা হয়তো আপনারা কিছু কিছু দেখছেন ছবি ভিডিও, মানুষের উরুত থেকে মাংস কেটে নেওয়া ছাত্রলীগের, বা মানুষের হাত আঙুলগুলো কেটে নেওয়া, এগুলো চোখের সামনেই ঘটছে বা ঘটতে দেখছি। তো এটাই ছিল হচ্ছে মেইনলি, মানে এটা কখনোই ভোলা যাবে না। আর হচ্ছে আপনার 18 তারিখ তো বললামই। তারপরে উত্তরায় একদিন কাজ করা হয়েছিল, যেহেতু উত্তরায় চাচা থাকে ওনাদের এখান থেকে আর কি উত্তরাতে থাকা হয়েছিল। পরবর্তীতে দেখলাম যে 18 তারিখে পরে সাতক্ষীরাতে কোনো আন্দোলন নাই, যেটা লং টাইম একটা গ্যাপ ছিল, যেটা সত্যি কথা। তো আপনি হয়তো আমার ফেসবুক পেজে দেখবেন যে 2 তারিখে আমার একটা লাইভে ঘোষণা দেওয়া ছিল, এটা মেবি হচ্ছে সন্ধ্যার দিকে, 8টা কি 7:30টার দিকে, যে কালকে তখনও একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। ওই দিন থেকে মানে 3 তারিখ থেকে কিন্তু আবার সাতক্ষীরা আন্দোলন শুরু হয়েছিল, 3, 4, 5। জি জি ধন্যবাদ। আমাদের মাঝে মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন। মোল্লা ভাই আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? মোল্লা ভাই আপনি কি আমার কথা শুনতে আচ্ছা আচ্ছা, পাচ্ছেন? আমার কথা কি শোনা গেছে আগে? আমার মনে হয় মাইকটা মিউট করা ছিল। হ্যাঁ হ্যাঁ এখনো শোনা যাচ্ছে, আমি ভাবছি হয়তো শেষ করে দিয়েছেন। আচ্ছা আমি জাস্ট কি হচ্ছে রিফাত ভাই আপনি হচ্ছে আন্দোলন শুরু করছেন 5ই জুন থেকে ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা রিফাত ভাই আপনি তো সাতক্ষীরাতে আন্দোলন করেছিলেন, তো আপনি সাতক্ষীরাতে আচ্ছা, কবে মুভ করছেন? সাতক্ষীরার কথাটা মনে হয় শোনা যায় নাই, যেহেতু আমার মাইক মিউট করা ছিল। হুম জি জি সাতক্ষীরা জি জি 18 তারিখের হুম পরে আর কি সাতক্ষীরাতে কয়- অনেক সময় একটা লং টাইম গ্যাপ ছিল। মানে হুম হুম ওই যে আপনার একটা হামলা ছিল মনে হয়, হাসান যে হামলাটা করছিল, ওর হুম। পরে হয়তো বা একদিন হয়েছিল আন্দোলন, তারপর একটা লং টাইম গ্যাপ ছিল। তো ওই সময় আমার আর কি রিফাতের সাথে মনে হয় কথা হয়েছিল, রিফাত রশিদের সাথে। রিফাত হ্যাঁ আমার কথা হচ্ছে আপনি যখন সাতক্ষীরাতে আসেন ফার্স্ট, অর্থাৎ আপনি তো ঢাকাতে আন্দোলন শুরু করেন, যখন দেখেন যে ঢাকার পরিবেশ কন্ট্রোলের আমি বাহিরে, আমি আমি এখানে ক্লিয়ার নিয়ন্ত্রণ করি। নাই। জি জি হ্যাঁ, যখন সাতক্ষীরাতে পুরো কতদিন 10-12 দিন, 10-12 দিন হয়তো হবে হয়তোবা আন্দোলন হুম বন্ধ ছিল। তো ওই হুম সময় দেখবেন আমার লাইভটা, মানে আমি একটা লাইভ করছিলাম 2 তারিখ, মানে 2 আগস্ট হুম রাতে। এর আগে কিন্তু হচ্ছে কোনো জায়গা থেকেই হচ্ছে কোনো সাড়া আসে না সাতক্ষীরাতে আন্দোলনে। বাট আমার কয়েকটা পোস্ট ছিল 1 তারিখ যে সাতক্ষীরাতে কি সকল হুম সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা করবো কিনা, মানে এরকম একটা হুম পোস্ট ছিল, যেটা হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজ গ্রুপে, এটা 1 হুম। আগস্টের পোস্ট ছিল। তো পয়লা ওই আগস্ট। পোস্টটা থেকে আমি অনেক পজিটিভ রিপ্লাই পাইছিলাম, বলছিল যে এখানে আপাতত ডাক দেওয়ার মতন কেউই নাই, মানে কেউ ডাক দিচ্ছে না। তো 2 তারিখে আমি হয়তো বা সন্ধ্যা 7টা কি 8টা এরকম দেখে হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে, মানে আমার ফেসবুক আইডি থেকে লাইভে একটা হুম ঘোষণা দিয়েছিলাম আন্দোলনের। তারপর থেকেই 3 তারিখেও আমার লাইভে ঘোষণা ছিল, যেটা হুম। সাতক্ষীরাতে হয়তো বা মানে নিজের আইডি থেকে লাইভে এসে এরকম কেউ করছে কিনা আমি জানি না, বাট করলেও করতে পারে, এটা খুব ভালো হবে। আচ্ছা আমার কথা এটাই। হচ্ছে আপনি পহেলা আগস্ট আপনি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের গ্রুপে পোস্ট করেছেন যে হ্যাঁ সাতক্ষীরা সকল ছাত্রছাত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি, এরকম কোনো কিছু, এবং হ্যাঁ 2 হ্যাঁ, এরকম আগস্ট আপনি এখানে হচ্ছে অনেকগুলো একটা লাইভ ভিডিও করছেন। পজিটিভ রিপ্লাই পাইছিলাম। হ্যাঁ আচ্ছা পজিটিভ রিপ্লাই পেয়েছেন। আর তাহলে কি পহেলা আগস্টের আগে কি সাতক্ষীরাতে কোনো আন্দোলন হয়নি? হ্যাঁ অবশ্যই, কেন? ওই যে আমি বললাম না 18 তারিখ পর্যন্ত অনেক হুম সুন্দর আন্দোলন হয়েছিল। দেন তোমার ওই যে হাসান যে হামলা করছিল, এখানে একটা মেয়ে মনে হয় ওরে মাথায় বাড়ি টাড়ি মারছিল মেবি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি তো এটাই বললাম যে এর ঠিক ভিতরে আছে একটা আমি গ্যাপ আপনার ছিল কাছে লং টাইম। জি 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 বুঝতে পারছি। আচ্ছা আমি চাই রিফাত ভাই আপনি যেহেতু বাইরে আছেন একটু দ্রুত বাসা যাওয়ার জন্য, কারণ যেহেতু লাইভে আছি দর্শকরা সবাই চায় যে আমাদের যারা অডিয়েন্স দেখার জন্য যে আসলে কে ওকে আমন্ত্রিত ওকে ওকে। অতিথি। আপনার ফেসের একটা হ্যাঁ, ভ্যালু আছে, সো আপনি আদনানের সাথে কথা বলার মধ্যে যদি যেতে পারেন তাহলে ভালো হয়। আপনি লাইভে অবশ্যই একটু থাকবেন। কাইন্ডলি ফাস্ট করবেন, আমার একটা আর কি কাজ আছে তো হ্যাঁ এই হ্যাঁ জন্য। আমাদের এই তো 10টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিছু কথা আছে, কিছু প্রশ্ন আছে, দর্শকরা অনেক প্রশ্ন করতেছে। আচ্ছা আমি এবার যেতে চাই আমাদের মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন আপনি কি আমাদের লাইভে আছেন? আপনি তো দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আমি সময় নষ্ট না করে আমি গাজী আমিনুর আদনানের কাছে যেতে চাই, যে আহ, আপনার আন্দোলনের শুরুর পটভূমি এবং আপনি কাকে দেখে অনুপ্রেরিত হয়েছেন, বা আপনি কি ফার্স্ট আন্দোলন দেখেছেন কিনা,
এবং সাতক্ষীরা যখন আন্দোলনটা শুরু হয় ফার্স্ট নেতৃত্ব কাজ ছিল এই বিষয়ে আপনি সংক্ষেপে শুরু করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করবেন। এর সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে আপনার সাথে সব থেকে ঘটে যাওয়া খারাপ ঘটনা 5ই আগস্টের আগে, সেটা আপনি শেয়ার করবেন খুব দ্রুত সময়ের মধ্যে। আসলে অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্নটার অর্ধেক উত্তর হয়তো আমি দিয়ে দিয়েছি, যে আসলে কাকে দেখে বা কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা আন্দোলন হ্যাঁ, শুরু আমি করেছিলাম। উত্তরটা ক্লিয়ার দেই। মানে কাজী আমিনুর আদনান, আপনি অনুপ্রেরিত হয়েছিলেন আল ইমরান ইমু, তার নেতৃত্ব, তার বলিষ্ঠ দেখে আপনি অনুপ্রেরিত হয়েছিলেন, ঠিক আছে। এবং আমি এবার দ্বিতীয় প্রশ্ন দিতে চাই, সেটা হচ্ছে আপনি সব থেকে ভয়ঙ্কর ঘটনা 5ই আগস্টের আগে আপনি কোনটা দেখেছিলেন, সেটা যদি আপনি শেয়ার করতেন। আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই যে আসলে আমাদের আহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024-এর বীর, আমারই সহযোদ্ধা রাজপথের আবু হুরায়রা রিফাত ভাই একটা কথা বললেন যে সাতক্ষীরাতে আন্দোলন অফ হয়েছিল হাসান মামু, ওই যে কি টাকলা যেন কি যেন নাম, হাসান, ওনার আক্রমণের পরে। আসলে এটা না, সাতক্ষীরাতে আন্দোলন অফার মেন দুইটা রিজন ছিল, দুইটা তিনটা রিজন ছিল। প্রথম রিজন ছিল হচ্ছে 18ই জুলাই আল ইমরান ইমু ভাইয়ের গ্রেপ্তার। আমরা সবাই জানি 18ই জুলাইয়ের পরবর্তীতে আর কোনো আন্দোলন সংগঠিত হয়নি সাতক্ষীরাতে, কারণ আল ইমরান ইমু ভাই 18 তারিখে অ্যারেস্টেড হয়, যেখানে আমরা সবাই অনেকটা ভেঙে পড়ি। আর একটা রিজন ছিল, আমি প্রথমেই উল্লেখ করেছি আমার কথার শুরুতে, যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরাতে সংগঠিত করার পিছনে দুইজন ব্যক্তির খুব বেশি পরিমাণে ভূমিকা ছিল। এক হচ্ছে ইমরান ভাই, দ্বিতীয় হচ্ছে সাতক্ষীরার একমাত্র শহীদ আসিফের ভাই রাকিব। অনেকেই জানে না, কারণ রাকিব আসিফ শহীদ হওয়ার পরে আচ্ছা, রাকিবকে আমি অবশ্য আমি একটা ওভাবে জিনিস add বের করতে হতে চাই, দিন। আমি একটা জিনিস হ্যাঁ, অ্যাড করতে চাই আদনান ভাই, সেটা হচ্ছে সাতক্ষীরাতে যখন প্রথম আন্দোলন শুরু হয় তার তারিখটা কত ছিল? 12ই জুলাই আমরা প্রেস ব্রিফের মাধ্যমে 13ই জুলাই উপলক্ষে কর্মসূচি দেই, এবং 13ই জুলাইয়ে সাতক্ষীরাতে আমরা সর্বপ্রথম রাজপথে নামি। সর্বপ্রথম ভিডিও ফুটেজ তো আমরা আছে, আমরা দেখেছি গুটি কয়েক ছিল, গুটি কয়েক হয়তো 5ই আগস্টের পর তাদের কার্যক্রম খুবই কম দেখা যাচ্ছে, জি, বাট তারা 5ই আগস্টের আগে অনেক তারা অ্যাক্টিভ ছিল আন্দোলনের সময়। তো ওই সময় আসলে কারা ছিল এবং ফার্স্ট যখন স্মারকলিপি জমা দেওয়া হয় ওই সময় কারা উপস্থিত ছিল, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। অবশ্যই। আমরা 10 থেকে 12 জন মিলে একটা প্রেস ব্রিফ করি, এবং পরের দিন 13 জেলায় 30 থেকে 35 জন ছিলাম। তো সম্মুখ সারিতে নেতৃত্ব দেয়া কয়েকজন, আসলে সবার নাম তো ওভাবে বলা যায় না, তবে আল ইমরান ইমু এবং রাকিব ভাই ছিলেন। আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছিলেন আহ আব্দুল আজিজ নয়ন ভাই। সাতক্ষীরা আশাশুনি উপজেলার আরিফ ছিলেন। আমাদের ছাত্র অধিকার পরিষদের অনেক নেতাকর্মী আমাদের শুরুতেই ছিল প্রথম দিন থেকে, যেহেতু অন্যান্য ছাত্র সংগঠনগুলো 10 থেকে 15 বছর, অর্থাৎ প্রায় 15 বছরে তাদের অবস্থা খুবই করুণ ছিল, বিশেষ করে সাতক্ষীরাতে। কিন্তু আমরা আসলে মাস্ক পরে যাওয়া লাগতো না আমাদের, আমরা কোনো কিছু তোয়াক্কা করতাম না আসলে। তো যাই হোক, আমাদের ছাত্র অধিকার পরিষদের অনেক নেতাকর্মী ছিল শুরুতে প্রথমে, এবং আহ ছাত্র শিবির থেকে সবাই ছিল, অনেকেই ছিল, এটা অস্বীকার করার কিছু নেই। ছাত্র দল থেকে সবাই ছিল, যারা ব্যাকআপে ছিল, সম্মুখে না থাকলেও ব্যাকআপে ছিল। ছাত্র শিবিরের যে সহযোদ্ধা ভাইয়েরা ছিল, তারা একটু সেফটি নিয়ে চলতো, কারণ তাদের অবস্থা আমরা সবাই জানতাম টোটালি। তো যাই হোক, এই হচ্ছে আন্দোলনে যারা ছিল। আমি প্রথম দিনের কথাগুলো শেষ করলাম। আসলে এখানে একটা কথা থেকে গেল যে আন্দোলনটা কেন অফ হয়েছিল। তো আমি প্রথম রিজনটা বলে দিলাম, ইমরান ভাইয়ের গ্রেপ্তার। দ্বিতীয় রিজন হচ্ছে সাতক্ষীরা থেকে একজন শহীদ হয়েছিলেন, যে আচ্ছা, আমাদের আমি একমাত্র আসিফ। এখানে আরেকটা আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই আদনান ভাই, যে যখন আল ইমরান ইমু উনি গ্রেফতার হয়, অর্থাৎ যিনি প্রথমে আন্দোলনে ডাকে, এবং তিনি গ্রেফতার হওয়ার পরে কি কোনো আন্দোলন হয়েছিল সাতক্ষীরাতে? জি না, আমি শেষ করবো, আমি শেষে বলবো এটা জি, অবশ্যই। জি, ওকে। তো যাই হোক, শহীদ আসিফের ভাই আসিফ মারা যাওয়ার পরে আসলে রাকিবও ভেঙে পড়ে, রাকিবকে বাসা থেকে বের হতে দেয় না, কারণ দুই ভাইয়ের এক ভাই চলে গেছে, মেবি ওরা যমজ ভাই ছিল। তো রাকিব আর আসতে পারে নাই আন্দোলনে, কোনো কর্মসূচি আমরা দিতে পারি নাই। ইমরান ভাই অ্যারেস্টেড অলরেডি, ওই দিন প্রায় 18-19 জনের মতো অ্যারেস্ট হয়ে যায়, সরি 30+ মেবি অ্যারেস্টেড হয়ে যায় ওই দিন পর্যন্ত। আসলে এভাবে আমাদের আন্দোলনটা দুর্বল হয়ে পড়ে। আরেকটা যে প্রধান কারণ ছিল সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, 18ই জুলাইয়ের ঘটনা। সকালবেলায় যখন শহীদ আসিফ চত্বর থেকে আমাদের মিছিলটা, আমরা হচ্ছে সঙ্গীতা বা ওই নিউ মার্কেটের দিকে আসছিল, ওখান থেকে আমাদের মিছিলটা অনাকাঙ্ক্ষিতভাবে সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার একটা কর্মসূচি। হঠাৎ করে ওখান থেকে আহ, আমার যতদূর মনে হয় এটা অনুপ্রবেশকারীদের কাজ ছিল। আমরা এটা পরে আর কোনো প্রমাণ পাইনি, যথার্থতা পাইনি। তো যাই হোক,
এই যে সাতক্ষীরা সদর থানাটা ঘেরাও করা হয় এবং ওদিন ওখানে পুরো ফায়ারও করা হয়, ফাঁকা গুলি ছোড়ায় কয়েক রাউন্ড। তো যে থানা আক্রমণ, থানা ঘেরাও, রাষ্ট্রীয় সম্পদ ঘেরাও, আক্রমণ এক প্রকার বিষয়টা এভাবেই উপস্থাপিত হয়েছিল। যদিও আমরা গিয়েছিলাম বা আমাদের সহযোদ্ধারা গিয়েছিল আমাদের যারা অ্যারেস্ট হয়েছিল থানাতে তাদেরকে ছাড়িয়ে নিতে, কিন্তু বিষয়টা আসলে থানা ঘেরাও হিসাবেই আখ্যায়িত হয়েছে ইতিহাসে, সাতক্ষীরার ইতিহাসে, সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাসে। তো এই যে থানা ঘেরাও, এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত এবং ভয়ঙ্কর ঘটনা ছিল আমাদের সাতক্ষীরা আন্দোলনের জন্য। এই টোটালি ৩টা কারণের জন্য সাতক্ষীরাতে মূলত আন্দোলন অফ হয়ে যায়। থানা ঘেরাওয়ের কারণে আমরা অনেকে প্রেসারে ছিলাম। ১৮ তারিখের পর থেকে আমরা কেউই বাসায় থাকতে পারতাম না। আমরা কেউই বাসায় থাকতে পারতাম না। আমরা আন্দোলন আর কোনোভাবে সংগঠিত করতে পারিনি। যেহেতু কমপ্লিট শাটডাউন, লকডাউন চলে আসে, আমরা আর আন্দোলন সংগঠিত করতে পারিনি সাতক্ষীরাতে ১৮ জুলাইয়ের পর থেকে। অর্থাৎ ১৮ জুলাই পর্যন্ত ইমরান ভাই যেদিন অ্যারেস্ট হয়েছে সেদিন পর্যন্তই রাকিবের ভাই মারা গেছে। তারপরে শহীদ হয়েছে শহীদ আসিফ ভাই এবং থানা ঘেরাও। এই শেষ এবং এই ঘটনাগুলো, এই ছোট, ছোট ৩টা ঘটনার প্রেক্ষিতে আমাদের সাতক্ষীরাতে আন্দোলন ঐদিন পর্যন্ত অফ ছিল। আচ্ছা, আর আপনি আমাকে আরেকটা প্রশ্ন করেছেন। আচ্ছা, আসলে আমি আমি একটা একটু দর্শকের প্রশ্ন যাব আদনান ভাই। এখানে এক দর্শক প্রশ্ন করছেন যে আদনান ভাই সাতক্ষীরাতে অনেক ফটোগ্রাফারদের দেখেছিলাম বিজয় হয়ে যাওয়ার পরে মাঠে নামতে। আসলে কারা মাঠে ছিল একটু জানাবেন। এ বিষয়ে কোনো মন্তব্য আপনি করতে চান কিনা? আনমিউট করবেন আদনান ভাই, আনমিউট। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি আনমিউট করে দিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমি হুম। আনমিউট করেছি। ধন্যবাদ। আসলে যে প্রশ্নটা করেছেন হুম। ফটোগ্রাফারদের নিয়ে। আসলে বিষয়টা ফটোগ্রাফার না, সাতক্ষীরা আন্দোলন শুরু এবং শেষ, মাঝখানের গ্যাপ সব মিলায়ে আমরা যদি সাতক্ষীরাতে অন্ততপক্ষে সাতক্ষীরার যে ভাইরাল মুখগুলো আছে, ভাইরাল বললাম এই কারণে, সাতক্ষীরাকে যারা রিপ্রেজেন্ট করে, বিভিন্ন ফটোগ্রাফার, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি যারা সাতক্ষীরাকে রিপ্রেজেন্ট করে, যাদেরকে আমরা ৫ই আগস্ট পরবর্তীতে পেয়েছি। এরা যদি শুরু থেকে এবং মাঝখানের গ্যাপটাতে আমাদের সাথে থাকতো, আমি মনে করি সাতক্ষীরাতে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১৮ তারিখের পরবর্তীতে কখনোই বন্ধ হতো না এবং কমপ্লিট শাটডাউন আমরা দিয়েছিলাম আমাদের কর্মসূচিতে, আমরা শাটডাউন খেয়ে যেতাম না। তো যাই হোক, আসলে ৫ই আগস্ট পূর্ববর্তী আমি এটা বলাটা আসলে অনেক যৌক্তিক। আসলে বলতেও হবে, কথাটা উঠাইতে হয়। আমার চোখে পড়েছিল এরকম ব্যক্তিবর্গদের ভিতরে বা সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ভিতরে কিছু মুখ আমার চোখে পড়েছিল, যাদের মুখগুলো আসলে ভুলে যাওয়ার মতো নয়। তার মধ্যে শিকারি ব্র্যান্ড নামে একটা ব্র্যান্ড, সাতক্ষীরার আসলে ঐতিহ্যবাহী একটা ফটোগ্রাফি ব্র্যান্ড। এই শিকারি ব্র্যান্ডের মাহফুজ ভাইয়ের নেতৃত্বে একটা টিম আমাদেরকে নিয়ে কাজ করতো। ফুটেজ ধারণ হচ্ছে, তারপর আন্দোলনকারীদেরকে সাহায্য যেভাবে হোক অনেকভাবে চেষ্টা করেছিল। এই শিকারি ব্যান্ডের মাহফুজ ভাই, তিনি আন্দোলন চলাকালীন পার্সোনালি আমার সাথে প্রায় রেগুলারলি যোগাযোগ রাখতেন। আমি তাকে আন্দোলন পূর্ববর্তী চিনতাম না, আন্দোলনের থেকেই তার সাথে আমার পরিচয়। কারণ আন্দোলনে কিভাবে সে আমাদেরকে সহযোগিতা করতে পারে, কিভাবে হেল্প করলে সে আমাদের জন্য সে কাজে লাগাতে পারবে নিজেকে, এভাবে সে অবশ্য আমাদের জন্য অনেক কাজ জি, জি। করেছে মাহফুজ ভাই। আমরা জি, জি, আসলে ধন্যবাদ। কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে তার কথা বলছি। জি, জি, ধন্যবাদ। জি। আচ্ছা। আচ্ছা, হুম। আমি মেইন পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনার সাথে কি হচ্ছে ৫ই আগস্টের আগে কোনো পুলিশ বা প্রশাসনের সাথে কোনো ধরনের যে স্মরণীয় ঘটনা আছে কিনা? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আসলে এমন বড় একটা স্মরণীয় ঘটনা আপনি যেটা নিয়ে শর্টে আসলে বলবেন, জাস্ট ১ মিনিটে। শর্টে আপনাকে বলব। আমি ১ মিনিট পরে আমি রিফাত ভাইয়ের সাথে কথা বলে ছেড়ে দিব। আমাদের অনুষ্ঠান আর ১০ মিনিট সময় আছে, এর মধ্যে আমরা শেষ করে দিব। আপনি আচ্ছা, দ্রুত শেষ করবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ১৮ জুলাই আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পরে, আন্দোলন স্তব্ধ হয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এবং ১৮ জুলাই পর্যন্ত যারা সম্মুখ সারিতে ছিলাম, যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম, আমরা আসলে নিজেদেরকে লুকায় ফেলি। আসলে নিজেরা কেউ বাসায় থাকতাম না, এলাকায় থাকতাম বা অন্য কোথাও থাকতাম, জায়গা চেঞ্জ করে থাকতাম। তো ১৮ থেকে ২৯ তারিখ আমি আমার ফেসবুক পোস্টে ২৯ এর রাত নিয়ে একটা পোস্ট লিখেছি অবশ্য। তো এই ২৯ এর রাত, ১৮ তারিখ থেকে ২৯ তারিখ মানে ১০ দিন পরে ২৯ এর রাত আমার জীবনে আসলে একটা স্মরণীয় ঘটনা। আমি হয়তো কখনো এটা ভুলতে পারবো না। জীবনে যতবারই ২৯ তারিখের রাতটা আসবে, আমার অবশ্যই সেই দিনটার কথা, সেই রাতটার মানে কথা কি হয়েছিল মনে পড়বে। ২৯ তারিখে আপনার আচ্ছা, কি হয়েছিল? কি এমন হয়েছিল যে আপনি আমরা আঠ জি, ধন্যবাদ। ১৮ জুলাই আন্দোলন অফ হয়ে যাওয়ার পরে আমরা ২৯ তারিখে
আবারও নতুন করে প্রস্তুতি নিতে থাকি, মানে কমপ্লিট শাটডাউন, লকডাউনটা উঠে যাওয়ার পরে যে আমাদেরকে যেভাবে হোক আবারও পুনরায় কর্মসূচি দিতে হবে, এবং আমরা সফল হই। আমরা কর্মসূচি একটা দিয়েছিলাম, আমাদের প্রান্ত নামে একজন ছিল সম্মুখ সারির যোদ্ধা, প্রান্তকে সাথে নিয়ে আমরা বখতিয়ার, আমাদের নয়ন ভাই, মুজাহিদ, আমরা অনেকে মিলে আসলে 29 তারিখ রাতে 30 তারিখের উপলক্ষে একটা কর্মসূচি দিয়েছিলাম যে 30 তারিখে আমরা আবারও মাঠে নামবো, রাজপথে নামবো। কিন্তু দুঃখ, আসলে অত্যন্ত নির্মম একটা ইতিহাসের একটা নির্মম পরিহাস যে 29 রাতে আমাকে এবং প্রান্তকে বাসা থেকে, এলাকা থেকে 15 থেকে 16 সদস্যের একটা টিম থানাতে উঠিয়ে নিয়ে যায়। অকথ্য শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এসব কিছু শিকার হতে হয়েছিল, এবং ওই পুরো রাতটাই আমাকে লকআপে কাটাতে হয়েছিল। আসলে পরের দিন অবশ্য আমি ছাড়া পেয়ে গেছিলাম, কারণ তারা আমাকে যতগুলো প্রশ্ন করেছিল, আমার তো যতটা সময় আমি তাদের কাছে ছিলাম, আমাকে জবাব দিয়ে চলতো, একটু পরপরই জবাব দিই। তো আমি এই প্রতিটা জবাব দিতে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতাম যে আমার যৌক্তিক অধিকার, আমার যৌক্তিক দাবি নিয়ে আমি রাজপথে নেমেছি, এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো। আমি অনেকগুলা গ্রুপের অ্যাডমিন ছিলাম, প্রায় 3000 প্লাস সদস্য বিশিষ্ট কয়েকটা গ্রুপ আমাকে চালাইতে হতো। আমাকে আমার ফোন সহ তারা উঠায় নিয়ে গেছিল, আমার ফোনে সবকিছু চেক করেছিল। আমরা যে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম এটা তারা বুঝতে পেরেছিল, এবং অবশেষে আমাকে একটা মুচলেকা পত্র নিয়ে আমাকে রিলিজ করে দিয়েছিল 30শে জুলাই। এটা হচ্ছে আমার জীবনের স্মরণীয় ঘটনা। স্মরণীয় ঘটনা বলতে জি ধন্যবাদ। আমি হচ্ছে একটু রিফাত ভাইয়ের কাছে যেতে চাই। রিফাত ভাই, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন? আপনাদের এখনো বাইরে আছেন? জি বলেন ভাই। জি আচ্ছা, আমি আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন আনতে চাই। সেটা হচ্ছে, আসলে আমরা সমন্বয়ক বলতে কি বুঝি? আর 5ই আগস্টের পূর্বে কি এত সমন্বয়ক ছিল? আর 5ই আগস্টের পরে এখন সমন্বয়কের হার কি বেড়ে গেছে? আমরা যদি বিগত দিনে দেখে থাকি যে 1971 সালের মুক্তিযোদ্ধা যারা আসলে মুক্তিযোদ্ধা বা ছিল, এক সময় কিন্তু 2024 সালে হিসেবে কমে যাবে, মারা যাবে বিভিন্ন কারণে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হার বাড়তে থাকে। তো একইভাবে কি 5ই আগস্টের যে ফ্যাসিস্ট হাসিনার দেশ থেকে তাকে তাড়ানোর পরে কি সমন্বয়কের পরিমাণটা কি বেড়ে গিয়েছে? আসলে সমন্বয়কটা কি? সমন্বয়কটা কাকে বলে? এটা একটা আপনাকে বলবেন। আচ্ছা, সমন্বয়ক, হ্যাঁ, আমার মনে হয় যে 5ই আগস্টের পরে অনেক সমন্বয়ক চলে আসছে সামনের মাথায়। আমি বলি সেগুলো এটা কেমন হচ্ছে, ধরনের? আমি আপনার কাছে আরেকটা, কেমন সমন্বয় এগুলো আসলে, কেমন সমন্বয়ক তারা আগে কি ছিল, এখন কেন তারা সমন্বয়ক হচ্ছে, তাদের উদ্দেশ্য কি? অবশ্যই তাদের উদ্দেশ্য সুবিধা নেওয়া। আচ্ছা, এটা কেমন ধরনের সমন্বয়ক? সমন্বয়কের সংজ্ঞাটা আসলে কি? সমন্বয় কাকে বলে? আসলে আমরা সমন্বয় বলতে কি বুঝি? সমন্বয়ক বলতে কি বুঝি? সমন্বয়ক মানে হচ্ছে আপনার ধরেন ছাত্র প্রতিনিধি বলতে পারেন, যে ছাত্রদের পক্ষ থেকে যে প্রতিনিধি করতেছে বা যে প্রতিনিধি বলা হয়, এটাকেই তো আপনি সমন্বয়ক বলতে পারেন। এখন আপনি যেটা বললেন যে 5ই আগস্টের পূর্বে আপনার সমন্বয়ক বেশি হয়েছে কিনা, হ্যাঁ, এখানে তো 1-2 জন না, আপনি যদি দেখেন যে একাধিক। এখন যদি আপনি সাতক্ষীরায় যান, যে শুনবেন, তো দেখবেন যে অধিকাংশ মানুষই, মানে যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা সবাই বলবে যে সমন্বয়ক। তো আমার মনে হয় না যে সমন্বয়ক এই নামটাকে এত ভ্যালু দেওয়ার দরকার আছে, কারণ এই নামটা প্রয়োজন ছিল 5ই আগস্ট পর্যন্তই, এরপরে এই নামটার কোনো ভ্যালু নাই। কারণ 5ই আগস্ট পূর্বে যে ছাত্রদের বা যে সাধারণ মানুষদের একত্র করা দরকার ছিল, এটা একজনের মাধ্যমে, একজন বা হোক বা 10 জনের মাধ্যমে হোক, 10 জনের দায়িত্বে দিয়ে একটা সমন্বয় করা দরকার ছিল। কিন্তু এখন তো আমাদের সেটা দরকার নাই। আমাদের তো এখন সমন্বয়ক পরিচয় তো দেওয়ার মানে কোনো প্রয়োজন নাই, কারণ এটা এখন তো আর আমার এখন কোনো আন্দোলন, মানে আমার যে স্বৈরাচার সরকার আছে তার সে তো নাই। তো সে চলে গেছে, মানে আমার এখন আর ওইভাবে সমন্বয় পরিচয় দেওয়া দরকার নেই। আমি একজন সাধারণ মানুষ বা আপনি একজন সাধারণ শিক্ষার্থী, এটাই আনাপ। যদি আমার ফেসবুক পোস্ট গুলো দেখবেন যে 5 আগস্টের পর্বে হয়তো বা 2-3 দিন, মানে যতদিন হাসনাত আব্দুল্লাহ ভাই লাস্ট যেদিন পিজি হসপিটালের সামনে ইয়া করে যে সাতক্ষীরা না, মানে কোনো জায়গায় হচ্ছে কোনো জেলার কোনো সমন্বয়ক নাই, তার মানে ওইখানেই শেষ। মানে ভাই তো অলরেডি বলে দিছে, কারণ যেহেতু আমাদের সেন্ট্রালের সাথে ঠিক রেখে যে একটা কমিটি করা হয়েছিল, এটা হয়তো বা 25 সদস্যের, তো এটা তো হচ্ছে যেহেতু তারা দিছিল, তো তারা তারপরে আর সমন্বয় পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। যদি কোনো জায়গায় যাওয়া হয় সেটা বলা হয়তো যাইতে পারে যে 5ই আগস্টের পূর্বে যে সমন্বয়ক ছিলাম সেটাই
ব্যবহার করা যেতে পারে। বাট রানিং কোথাও মানে কোনো ডিসি অফিসে যে বা কোনো এসপি অফিসে যে বা কোনো দোকানে বা কোনো জায়গায় যে সমন্বয়ক পরিচয় যে জোর খাটানো, এগুলো হচ্ছে সুবিধা নেওয়া, আচ্ছা, আমি যে আরেকটা প্রশ্ন নিজে ভোগ করতে একটু চাচ্ছে এরকম টাইপের কিছু। হ্যাঁ হ্যাঁ রিফাত ভাই, আসলে 5ই আগস্টের আগে অর্থাৎ যখন আন্দোলন শুরু হয়, আমি সাতক্ষীরা জেলার ক্ষেত্রে বলি, সাতক্ষীরাতে যখন একটা স্মারকলিপি দেওয়া হয় ডিসি স্যারের এখানে, তো ওইখানে যাদের নামগুলো আসে বা ফার্স্ট যখন নামগুলো থাকে, আসলে তারা ব্যতীত বা তারা কি আসলে সমন্বয়ক হিসেবে গ্রহণযোগ্যতা পাবে, নাকি বর্তমানে যারা অ্যাক্টিভ আছে, নাকি আবার সেই লেজর ভিত্তিক যে হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি ছিলাম বলে আমি সাতক্ষীরা সমন্বয়ক হয়ে যাবো, এরকম কোনো আছে কিনা? দেখেন এবার আমি আপনাকে বলি, ডিসি অফিসে এখন হচ্ছে ডিসি অফিসে যারা লিস্ট জমা দিয়েছিল অবশ্যই তাদের গ্রহণযোগ্যতা আছে বলেই তারা দিয়েছিল। বাট হুম, ওই হুম, সময় দেখবেন আপনি যেমন ডিসি অফিসে যোগাযোগ করছেন, ঠিক একইভাবে কিন্তু অনেকে কি সেন্ট্রালে যোগাযোগ করছে। যেমন হুম, আমি নিজে থেকে বলবো, আমি হচ্ছে আপনার 1 তারিখে হাসনাত আব্দুল্লাহ ভাইরে মেবি হিউজ পরিমাণে কল দিছি, বাট আমি তাকে কলে পাই নাই। তারপরে আপনার রিফাত রশিদ ভাইকে কল দিছি, সেখানেও তাকে কিন্তু কলে পাই নাই। বাট পরবর্তীতে হ্যাঁ 2 আগস্ট একটা লিস্ট বার হয়েছিল, তো ওইখানে যাদের নাম আছে, অথবা আপনারা যারা ডিসি অফিসে নাম জমা দিচ্ছেন, দুই জায়গায় যারা আছে, যেহেতু তাদের সাহস ছিল বলেই তারা তো নাম লিখাইতে পারছে। এমনও অনেকে আছে যে 5 তারিখে পরে যে আপনার টিএসসি তে যদি দেখেন যে হাজার হাজার সমন্বয়ক জন্ম নিচ্ছে বা তারা থাকতে যাচ্ছে এমন। তো আমি বলবো যে যারা যেখানে কাজ করুক নেতৃত্ব দিছে, তার মানে অবশ্যই তার গ্রহণযোগ্যতা আছে বলি। অবশ্যই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আপনাকে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আহ, একজন সাধারণ শিক্ষার্থী বা একজন হুম। সাধারণ মানুষ, সে কি আন্দোলন ডাক দিতে সাহস পেয়েছিল কিনা, বা কোনো এক রাজনৈতিক ব্যক্তি বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সে যদি আন্দোলনের সময় সম্মুখে থেকে আন্দোলন ডাক দেয়, তাহলে এখন কি সে সমন্বয়ক থাকতে পারবে, নাকি তাকে সেই প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে তাকে আমাকে সমন্বয়ক? আরেকটু বলতে হবে, আমি ক্লিয়ার না। আমি জাস্ট ক্লিয়ার ভাবে বলতেছি আবারও, যে এখন যে সমন্বয় কমিটিগুলো তৈরি হচ্ছে বা সমন্বয় কমিটি প্রকাশ হচ্ছে, এখন একজন সমন্বয়ক হতে হলে তাকে কি অবশ্যই ফ্রেশার হতে হবে? ফ্রেশার মানে সে কি সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ, তার কি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না? আচ্ছা এবার আমি এটা বলি, আহ 5 আগস্টের পূর্বে আমরা কিন্তু কেউই দেখি নাই যে কে কোন ব্যানারে আছে বা কোন রাজনৈতিক দলের হুম, সাথে হুম। আছে। সবাই কি করছিলাম, এক কাতারে নেমে আইছিলাম, তাই না? সকল সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ সকলে। এখন এই জি, জি। সমন্বয়ক পরিচয়টা 5 তারিখেই শেষ, এবং পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বর্তমান আহ্বায়ক কমিটি দিচ্ছে, এইটা আহ, মানে বাংলাদেশের জন্য একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এখানে দেখেন, আজকে যদি আমি গণ অধিকার পরিষদের একজনকে রাখলাম, বা বিএনপির কোনো একজনকে রাখলাম, বা জামাতের কোনো একজনকে রাখলাম, বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো একজনকে রাখলাম, বা কোনো একজন কেন, আমি একাধিক মানুষকে রাখলাম এখানে, তো তখন কি হবে, যখন কোনো একটা দল আবারও ওই স্বৈরের শাসক হতে চাবে, তখন দেখবেন এখানে প্রভাব বিস্তার করবে। তো সেখানে আমি মনে করি যে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের আমরা তারা যদি কোনো পোস্টে থাকে, তাহলে আমরা তাদের স্মরণে রাখবো অবশ্যই, কারণ তাদের অবদান কখনোই ভোলা যাবে না। দ্বিতীয়ত, এইখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা বর্তমানে যে কেন্দ্রীয় কমিটি, তারা চাচ্ছে যে এটাকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করবে, মানে এখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই থাকবে। তো এটার সাথে আমি অবশ্যই একমত, পজিটিভ দিক দেখব। কারণ দেখেন এখানে যদি আমি এখন একটা, এখানে যদি আমি নাম বলছি না, কোন একটা দল স্বৈরাচার বা স্বৈরা শাসক হইতে চায়, তো তখন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের যে আহ্বায়ক, সে যদি ওই রাজনৈতিক দলেরই হয়, সাপোজ সাতক্ষীরার কথা বলি, সাতক্ষীরাতে আপনি একজনকে আহ্বায়ক করলেন, সে হচ্ছে তার দল এখন হচ্ছে স্বৈরা শাসক হতে চাচ্ছে, তো তখন সে চেষ্টা করবে এই প্ল্যাটফর্মটাকে নিজের কাছে রেখে নিজের মতন করে দমানোর। তো যখন আপনি এই প্ল্যাটফর্মে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের দেবেন, তখন সে দেখবে না যে এটা কোন রাজনৈতিক দল, এটা দেখবে না, সে জি, দেখবে জি। যে সে এই জুলুম বিষয়টা ক্লিয়ার। করতেছে কিনা। হুম, হুম। জি, তো সেই বুঝতে ক্ষেত্রে পারছি। সেই দিক থেকে নির্বাচন করলে বা যদি দেখেন আপনি, তাহলে অবশ্যই হ্যাঁ এটা সাধারণ শিক্ষার্থীর ব্যানারেই থাকা উচিত। আর আচ্ছা, যেহেতু আমি যতদূর এখন শুনছি যদি যে এটা 3 মাসের একটা শিক্ষার্থীর কমিটি ব্যানারে, হবে। জি, জি, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যদি এটা হয়, তাহলে যারা ত্যাগ, বিনিময় বা বিভিন্ন হুমকি সম্মুখীন হয়ে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা কি সমন্বয় প্ল্যাটফর্মটা ছেড়ে তাদের প্ল্যাটফর্মে চলে যাবে? এটা কি উচিত হবে, নাকি সবাই যে কোনো কেউ থাকতে পারবে? এটা আপনি পরে বলেন। আরেকটা সপ্তাহে এখন আমি যাচ্ছি যে আমাদের লাইভে আমাদের দর্শক একটি প্রশ্ন করেছেন সরাসরি রিফাত ভাইয়ের কাছে, যে
রিফাতের নাম বা রিফাত ভাইয়ের নাম কোন তালিকা ছিল এটা জানা ছিল, অর্থাৎ যে এস রিফাত আসলে সমন্বয়ক যে উনি বা কোন কমিটিতে বা কোথায় উনি ছিল, উনি সাতক্ষীরাতে ছিল নাকি জেলা কেন্দ্র পর্যায়ে ছিল? দুঃখিত, এস রিফাত হয়তো উনি নেটওয়ার্ক সমস্যার কারণে লিভ নিয়েছে। আশা করি তিনি আবার জয়েন করবে। আমাদের হাতে সময় আছে 12 মিনিট। তো আসলে অনেক কথা ছিল, এই 12 মিনিট হয়তো অনেক কিছু উঠতো কথার মধ্যে, অনেক প্রশ্ন উঠতো, অনেক প্রশ্ন ছিল। জানি না রিফাত ভাইকে পাবো কিনা। আমি আদনানের কাছে আরো কিছু প্রশ্ন আছে যে আহ, হ্যাঁ, আমাদের রিফাত ভাই জয়েন করেছে। আরেকবার রিপিট করবেন, আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা জি ভাই, নেটওয়ার্কের সমস্যা। না, আমি যেটা একজন দর্শক প্রশ্ন করেছে যে হচ্ছে আমি প্রশ্ন যদি বলি যে আসলে রিফাত ভাই আপনার পোস্ট বা আপনি কোথায় ছিলেন, অর্থাৎ কোন কমিটি ছিলেন সাতক্ষীরা যখন আন্দোলন শুরু হয়? আপনি যখন ঢাকা থেকে সাতক্ষীরাতে ব্যাক করেন তখন আপনি অবশ্যই খোঁজ খবর নিয়ে আসছেন যে আসলে সাতক্ষীরাতে যে যে বিগত 2 দিন বা 3 দিন হোক বা একদিন হলে যে আন্দোলন হয়েছে তারা কারা নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে আপনি কোনো যোগাযোগ করছেন কিনা, যোগাযোগ করে আপনি এসে এখানে আন্দোলনের সমন্বয় করার চেষ্টা করছেন কিনা, নাকি আমার আপনি সাথে, এসেই হ্যাঁ, আমার সাথে ওই সময় যোগাযোগ হয়েছে আপনার কি ওই ইয়ার নামটা কি, যে যে এখন হচ্ছে আপনার ইয়ার দায়িত্ব আছে স্বাস্থ্য অধিদপ্তরের, মানে আর কি আল লিস্ট করতেছে, মুজাহিদ মুজাহিদ মুজাহিদ। হ্যাঁ, মুজাহিদের সাথে কথা হয়েছে। মুজাহিদ হুম, দেন যেদিন তারপর হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদের একটা ভাই আছে, মনে হয় নয়ন নামে একটা ভাই, না? নয়ন, আব্দুল আজিজ হ্যাঁ, নয়ন। নয়ন ভাইয়ের সাথেও তো আমাদের কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ কথা হয়েছে। দেন আচ্ছা, আমি হ্যাঁ আমি হচ্ছে বিভিন্ন ফুটেজে আমি দেখেছি যেটা সেটা থেকে আমি বিশ্লেষণ করে বলতেছি যে 5ই আগস্টের দিন যখন আনন্দ উল্লাস হচ্ছে বা আনন্দজন হচ্ছে তখন সাতক্ষীরার বর্তমানে যারা সমন্বয়কের প্রথম পর্যায়ে, যেমন হচ্ছে আমি জাস্ট ডোন্ট মাইন্ড আমি বলতে চাই যে আপনি, এইস রিফাত, আব্দুল আজিজ নয়ন, আহ, আল ইমরান ইমু, এবং আদনান, এবং আমি ওইখানে ছিলাম। তো 5ই আগস্টের পরে 5ই আগস্টের পরে আপনার দেখা মতে সাতক্ষীরাতে কি যারা ফ্যাসিস্টের সাথে, ফ্যাসিস্টের আগে তারা হচ্ছে তাদের মানে মেনে চলতো, তাদেরকে সহায়তা করতো, 5ই আগস্টের পরে কি তারা আবার সেই সমন্বয় প্ল্যাটফর্মটা তাদের ব্যবহার করার চেষ্টা করতেছে কিনা, বা কোনো কারণে যারা হচ্ছে প্রথম সারির ছিল তাদেরকে মাইনাস করার একটা পরিকল্পনা করতেছে কিনা, এরকম আপনার হ্যাঁ ধারণা কি? এবার হ্যাঁ ভাই আমি বলি, হ্যাঁ অবশ্যই, কারণ বর্তমানে যারা প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতেছে মানে আছে, হয়তো আপনি জানেন অলরেডি, ইতিমধ্যে দেখছেন। হুম, আমি হুম। বিশেষ করে আমার জায়গা থেকে বলবো, আহ, আমি যে 3 দিন ছিলাম, মানে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, সরি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, আমি রনিরে, মানে আমাদের যে শিবিরের যে ভাই আছেন নাজমুল রনি, হাসান রনির, অনেক, নাজমুল হ্যাঁ হাসান। নাজমুল রনি ভাইরে আর কি আমি কাছ থেকেই একদিন পাইছিলাম, বাট আদারওয়াইজ অন্য কাউকে ওইভাবে আমি ভাই পাই না, যেটা বাস্তব কথা। বা ওই সময়ের যে 5ই আগস্টের আগে সাতক্ষীরা নাকি মিশনে, 5ই আগস্টের পরে, এই যে কাছে হ্যাঁ পেয়েছেন 5 তারিখের আগে, আমি ওই যে যেদিন আমাদের 9 দফা দাবি ছিল, দেখবেন আমার 9 দফা দাবির আগে একটা প্রেস ব্রিফ করা আছে, ওইটাতে রনি আমার আপনার পাশে সাথে, ছিল। এবং আপনার সামনে তো হচ্ছে আপনার সাথে মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন ছিল, যে আপনারা হ্যাঁ একসাথে হ্যাঁ ব্রিফিং করতেন। মোল্লা এদের সাথে আমার কথা হয়েছে। আর হচ্ছে আমি অর্ঘ ভাইরে পাইছিলাম, আর আমি যেদিন অসুস্থ হয়ে গেছিলাম 4 তারিখে, সেদিন অর্ঘ ভাই, দেন মুজাই তো গেছিল আমার সাথে। আহ, ওই দিনের কথা এভাবে মনে নাই। তারপর ছাত্র দলের আরো একটা ভাই আছে, তিনিও গেছিল। তো আমি কয়েকজনকেই পাইছি, বাট আমি আচ্ছা, মেয়েদের ভিতর যাক, থেকে আমি একটা কথা একটু বলতে আপনাকে চাচ্ছি। আরো রিল্যাক্স দিতে মানে চাই। আমি আমি, আমি বলি হ্যাঁ, আমি একটু কথাটা। রিল্যাক্স দিতে চাই, আমি আমি আপনার কাছে আমি যেতে জাস্ট চাই। একটু বলি, একটা মিনিট হুম, দাঁড়ান। জি, জি, জি। মেয়ে নেতৃত্বের ভিতরে আমি দেখতেছি ইদানিং হ্যাঁ, একজন খুব লাফাচ্ছে বা করতেছে, আমি তারে ভাই দেখি নাই, বাস্তব কথা। মানে আপনি বলতে একজন চাচ্ছেন, না, বাট নাম 2 জন আছে। প্রকাশ করতে চাচ্ছেন না, নাম প্রকাশ চাচ্ছেন না, বা সে অনেক এখন, মানে সে হ্যাঁ অনেক এখন অ্যাক্টিভ, এখন নিজেই বিশাল লাফালাফি এটা আসলে করতেছে। আবার আমি, আপনি হয়তো ইতিমধ্যে জানেন যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার ছেড়ে অন্য একটা ব্যানারে এস্টাবলিশ হচ্ছি। আহ, তো তাদের জন্য আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, আমি তাছাড়া এই প্রশ্নটা মানে করতে তাদের চাইছিলাম আমি। দেখতেছি যে আচ্ছা, তারা হচ্ছে আচ্ছা, বিশাল এই একটা যে দেখা দিচ্ছে। সমন্বয়কদের নিয়ে, এই যে সমন্বয়কদের নিয়ে একটা কমিটি বা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি গঠন করার চিন্তা ভাবনা করা হয়, এটা আসলে কতটুকু যৌক্তিক আপনার কাছে? রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি যায় তাহলে হয়তো, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি যায় তাহলে আমার মনে হয় না ভালো কিছু হবে, কারণ এটা সাধারণ শিক্ষার্থীর জন্য একটা রক্ষা কবচ, মানে তাদের হাতে একটা, মানে যে কোনো সরকার যখন
আবারও স্বৈরশাসক হওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু তারা ভয়তে থাকবে যে সাধারণ শিক্ষার্থীর সেই ব্যানারটা আবারও আছে। তো এইটা তাদের মাথায় রেখে তারা কিন্তু কখনোই আর ওই চিন্তা করবে না যে আমি নিজেকে ক্ষমতায় বসিয়ে রাখার চেষ্টা করি। তো এই আমাদের ব্যানারটাকে এক দর্শক যেভাবে আছে এইভাবে আমাদের এক দর্শক রাখা উচিত। এক প্রশ্ন করছে, আমি এটা বলতে চাই। ধন্যবাদ আমাদের লাইভে যারা আছেন, যারা প্রশ্ন করতেছেন, অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে, হ্যাঁ, আমি প্রশ্নটা ভালো করে ক্লিয়ার করে নিলাম যে এইচ রিফাত যেহেতু ঢাকায় ছিল, যখন ঢাকাতে প্রয়োজন ছিল অধিক সংখ্যক স্টুডেন্ট, অর্থাৎ যখন লং মার্চ টু ঢাকা এরকম ঘোষণা আসে, বা যখন ঢাকাতে প্রত্যেকটা স্টুডেন্টের থাকার অনেক প্রয়োজন ছিল, কোন উদ্দেশ্য নিয়ে এইচ রিফাত বা কোন কারণে সে ঢাকা ত্যাগ করে? সে কি আচ্ছা কোনো ভয়ে ঢাকা ত্যাগ করছিল, নাকি সাতক্ষীরা আসার আচ্ছা তার আচ্ছা উদ্দেশ্য আচ্ছা। কি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমি বলি। ফার্স্ট অফ অল, যখন 18 তারিখে পরে একটা লং টাইম বন্ধ ছিল, তো 2 তারিখে আমরা 2 তারিখে কিন্তু আমি বা আপনি বা কেউই জানতাম না যে হচ্ছে আমাদের 4 তারিখেই লং মার্চ টু ঢাকা ডাক দিবে। হুম হুম। তো ওই সময় এটা কেউই জানতো না। তো যখন আমরা সাতক্ষীরাতে আসলাম, মেইনলি সাতক্ষীরাতে 63 জেলাতে যদি আন্দোলন হয়, একটা জেলায় কেন বন্ধ থাকবে? তো দেখবেন আমার 2 তারিখে কিন্তু ফেসবুক লাইভেই দেওয়া আছে, আন্দোলনের ডাকটা দেওয়া ছিল। পরপর দেখি আমাদের অনেকেই সেম সময় এসে একটা আন্দোলন ডাক, তো সবাই একত্র হইতে পারছি, এটাই অনেক। পরবর্তীতে যখন আমরা লং মার্চ টু ডাক পাইছিলাম ঢাকা, ওই সময় আমি নিজেই করছিলাম, যে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা হচ্ছে পরবর্তী দিন ঢাকাতে যাব, এবং ওইখানে আমাদের বিএনপির একজন কর্মী বা কর্মী না, আমাদের একজন হেভিওয়েট নেতা বা বলতে পারেন, উনাকেও আমরা 5 তারিখ চলাকালীন আমরা বলছিলাম যে আমাদের একটা বাস দিতে হবে, আমরা সাধারণ শিক্ষিতা যারা আছে তারা সকলে জি ঢাকাতে জি। যাব। আচ্ছা, হ্যাঁ, আমি আমি ওনার আপনার নামও বলবো, উনি উত্তরের হচ্ছে প্রেক্ষিতে, আমাদের রূপ। জি জি, হ্যাঁ হ্যাঁ রিফাত ভাই, একটু আপনাকে একটু আমি একটু অফ করি। সেটা হচ্ছে, আমি একটা প্রশ্নের প্রেক্ষিতে আপনি উত্তর দিয়েছিলেন যে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ হয়েই আর কি সমন্বয়কে আসতে হবে। তো এক দর্শক আমাদের প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে কতজন সাতক্ষীরা জেলায় নেতৃত্ব ছিল, একটু জানাবেন। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সাধারণ শিক্ষার্থী যে আন্দোলনের সময় নেতৃত্বে কেমন হারে ছিল সেটা আপনি জানাবেন, এবং আর কতজন, মানে কতজন বিভিন্ন দলের নেতৃত্ব দিয়েছিল এটা জানাবেন। আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে সমন্বয়ের আহ সমন্বয়ের ধারিয়া কতজন আন্দোলনের সময় সামনে কাতার, অর্থাৎ উনি প্রশ্ন করেছে যে আহ, আন্দোলনের সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যতীত সাধারণ শিক্ষার্থীরা হুম হুম। কতজন সামনে ছিল এবং নেতৃত্বে ছিল 5ই আগস্টের আগে? 5ই আগস্টের পরে তো অনেক আমরা দেখতে পাচ্ছি, বাট 5ই আগস্টের আগে ভাই সাধারণ এখন শিক্ষার্থীরা এটা কি ছিল? এটা আমি এক্সপ্লেইন করি। সত্যি কথা বলে, এক সাতক্ষীরার মিনিট, কথা এক যদি আমি মিনিট। বলতে যাই, জি জি। আমি যদি সাতক্ষীরার কথা বলি, তাহলে হুম সাধারণ শিক্ষার্থী কাতারে যদি দেখেন, আমি দেখবো 3-4 জন সর্বোচ্চ গেলে, মানে সামনের কাতারে নেতৃত্ব দিচ্ছে 3 জন সর্বোচ্চ গেলে, এর বেশি আমি কাউকেই পাই নাই বর্তমানে। আপনার নজরে সাতক্ষীরাতে আপনি আমার যেহেতু পরে নজরেই এসেছেন, বলতেছি, আমার আপনার নজরে নজরে না, আপনি যেহেতু সাতক্ষীরাতে সাতক্ষীরাতে পরে সাধারণ এসেছেন, হ্যাঁ হুম, হ্যাঁ আপনি হ্যাঁ যদি আমি এটাই সাতক্ষীরাতে বলতেছি। মাঝ পর্যায়ে এসেছেন, বাট প্রথমে যখন আন্দোলনটা ডাকে বা ফার্স্ট যখন আন্দোলনটা, যে যার আহ্বানে আন্দোলনটা শুরু হয়, but কোনো না একটা পার্সনকে তো সবাইকে অ্যারেঞ্জ করতে হয়েছে বা ডাকতে হয়েছে বা বিডের সামনে যেতে হয়েছে, পুলিশের সম্মুখীন হতে হয়েছে। তো প্রথম আপনি কাকে দেখেছিলেন সাতক্ষীরাতে ফার্স্টে, আপনি সেটা নোটিস করছেন কিনা? আমি সত্যি কথা বলতে, আপনার যে 5 জুন যেটা বলা হলো, ওই সময় থেকে আমি ওই সাতক্ষীরার কোনো কিছু আর কি আমার চোখে পড়ে নাই। বাট মানে আপনি মেইনলি যেটা প্রথম যে করছিল আমি 13ই বলি, আগস্ট, একটা আমাদের ভিডিও আদনান ভাই ভাইরাল যেটা হয়েছিল। বললো, আদনান ভাই হ্যাঁ যেটা হ্যাঁ বললো যে 13ই জুলাই 12ই জুলাই হচ্ছে ডিসি অফিসে স্মারকলিপি জমা হয় এবং 13ই জুলাই আন্দোলন হয়। এবং ওই ওই হ্যাঁ সময় ওইখানে ইমরান ভাইরে আমি দেখছি। হ্যাঁ ওইখানে ইমরান ভাই ছিল, ইমরান ভাইকে দেখেছেন নাকি সে নেতৃত্ব সামনে ছিল? সামনেই ছিল। ওকে, ধন্যবাদ। আমি আচ্ছা, তো এখনো কিছু কিছু ফুটেজে মনে হয়, হ্যাঁ কিছু কিছু ফুটেজেও দেখছি, তখন সে সামনে ছিল। আর মেইনলি আমার সাতক্ষীরা বিষয়টা মানে আমার চোখে পড়ে হচ্ছে যখন একটা ভিডিও ভাইরাল হয় হাসান ইমামের, ওই যে মানে যে হামলা করতেছিল সাধারণ শিক্ষার্থীদের আর কি, জোকার বানায় আর কি, ভিডিও হুম, ভাইরাল করা হয়, ওইটা আর কি হ্যাঁ, মেইনলি সামনে পড়ছিল, যেটা সত্যি কথা। জি, আর আচ্ছা। যে সাধারণ শিক্ষার্থী যে কথাটা বললেন, যে বর্তমানে যারা আসতেছে এদের কাউরে আমি কখনোই মানে সামনের দিকে নেতৃত্ব দেওয়ার মতন কাউরে আমি দেখি নাই। যেহেতু আপনি যেহেতু বললেন যে 3 তারিখ, কোন 4 তারিখ, আপনি 5 তারিখ এমন একটা আমি মেয়েকে সামনে দেখতে থেকেই পাচ্ছেন প্রেসে সাতক্ষীরাতে, ব্রিফ করছিলাম। আমি বলি আমার জি, কথা শেষ করে,
জি জি 3 জি তারিখ 4 তারিখ দেখবেন আমার ফেসবুক পেজে আছে, আমার ফেসবুক আইডিতে আছে যে প্রেস ব্রিফ গুলো আমি করছিলাম বা আমার সাথে আরো ছিল। তো সাধারণ শিক্ষার্থী কাতারে আমি 2-1জনকে হয়তোবা পাইছি, তাছাড়া কারোর আমি পাইনি। মানে বর্তমানে যারা আছে দেখবেন হয়তোবা অলরেডি কিছু নাম দেখতে পাইছেন আপনারা, যাদের নিয়ে আমাদের বিভাগীয় প্রতিনিধি টিম কাজ করতেছে। বিভাগীয় প্রতিনিধি টিম যদি আওয়ামী লীগের দালাল হয়, তাহলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার কি হবে, মানে এই আপনার মতে সাতক্ষীরা জেলার কি আপনার হবে? মতে যে বর্তমানে বিভাগীয় টিম আছে সমন্বয়, এর মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগদের কোনো কেউ আছে সম্পর্ক, যে আগে অবশ্যই। ছিল এরকম আছে? তা আপনারা কেন আপনি এই আপনি বিষয়ে কোনো দেখবেন, আমি প্রেস বলি, ব্রিফ বা কোনো অবস্থান কেন নিচ্ছেন না তাদের বিরুদ্ধে? তাদের কেন সুযোগ আমি করে আমি দিচ্ছেন? নিব তার বিরুদ্ধে, আমি নিব। ইমরান ভাইও যতদূর জানি ইমরান ভাইও নিবে, আমি নিব। আমি শুধু ওয়েট করতেছি, তাহলে আপনারা আহ্বায়ক এক হয়ে কেন কমিটিতে কাজ আসা করতেছেন না? পর্যন্ত। আমার কথা হচ্ছে ইমরান ভাই আলাদা, আপনি কি আলাদা, নাকি আপনাকে এক? না না, ইমরান ভাইরা আমি তো অলরেডি বলছি, যদি আপনি আমার সাথে নিয়ে প্রেস ব্রিফ করতে চান, ওকে ফাইন, আমি রাজি আছি। বাট আমি ওকে। যেটা আমার চোখে আছে যে হুম একটা মানুষ যারে আমরা কোনোদিন দেখলামই না, শুইলামই না, হুম মানে কোনো হুম জায়গায় দেখি নাই, তার ফেসবুক হুম পোস্টে যদি দেখি যে 2 আগস্টে পোস্ট আছে যে হুম। আমাদের ম্যাপ দেখায় অমুক জায়গায় ট্যুরে নিয়ে যাচ্ছে, এমন টাইপের পোস্ট আছে, তাহলে সে 2 আগস্ট আন্দোলনে গেল কখন, আর ওই ম্যাপ দেখায় ট্যুর দিতে গেল কখন? আর আমি আচ্ছা, যতটুকু আমি জানি তার একটু পুরো আদনান, ফ্যামিলি, আমি কাজে আমি আমি আদনানের বলি কাছে যেতে তার চাই। ফ্যামিলি হচ্ছে এমপি রবির হ্যাঁ হ্যাঁ। আমি একটু আমি আপনাকে একটু আপনি রিল্যাক্স দিচ্ছি, আপনি একটু সাজিয়ে নেন। আমি আদনানের কাছে জাস্ট সমাপনী বক্তব্য চাই। আদনান ভাই, আমি আপনাকে 5 মিনিট সময় দিব, জাস্ট আর আসার সুযোগ পাবো না, কারণ আমাদের অনেক সময় হয়ে গেছে। আমি চেয়েছিলাম 45 মিনিট শেষ করার জন্য, আরো 15 মিনিট এক্সট্রা লাগতেছে। আদনান ভাই, আপনার কোনো প্রশ্ন আছে কিনা এই রিফাতের কাছে? বা আর রিফাত ভাই, আপনার কোনো যদি প্রশ্ন থাকে আপনি বলতে পারেন আদনানের কাছে, যেহেতু অনেকটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে। আহ, আমার ভাই প্রশ্ন না, আপনারা প্রশ্ন করেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেওয়ার আচ্ছা, আমি সকলের, আপনার কাছে আমি ইনশাল্লাহ। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি যেহেতু রিফাত ভাই ঢাকায় থাকে বা উনি সাতক্ষীরাতে আসে, সাতক্ষীরা দেখে, সাতক্ষীরা ঢাকা, উনি এত খোঁজ রাখে, বাট আপনি আপনার মতে কি আসলে সাতক্ষীরা যে বিভাগীয় সমন্বয়ক টিমের মধ্যে কোনো আওয়ামী লীগের ফ্যাসিস্টের কোনো কেউ সংযুক্ত আছে? বা আপনার মতে কি যে সাতক্ষীরাতে বর্তমানে অবস্থান কতটুকু মানে সুদৃঢ় সমন্বয়কদের কার্যক্রম নিয়ে? অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সমন্বয়ক শব্দটা এমন বিষাক্ত একটা শব্দ হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে। এই শব্দটা নিয়ে কথা বলতে গেলে আসলে নিজেরও একটা ভিতরে একটা রো মানে ক্ষোভ, রাগ, জেদ সবকিছু তৈরি হয়ে যায়। আবার একটু খারাপও লাগে, কারণ কোনো এক সময় নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আন্দোলনের পরিচালনা করতাম। তো যাই হোক, আসলে যখন সাতক্ষীরাতে সমন্বয়ক পরিচয় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমাকে 3 থেকে 4 হাজার সদস্য বিশিষ্ট কয়েকটা গ্রুপ পরিচালনা করতে হয়েছিল অ্যাডমিন প্যানেলে থেকে। তো আমি অ্যাডমিন প্যানেলে থাকা অবস্থায় আমার নিকনেম গুলো সব জায়গায় সমন্বয়ক লিখে রাখছিলাম। যখন সমন্বয়ক খুঁজেই পাওয়া যাইতো না, ইভেন স্লোগান দিত সাধারণ শিক্ষার্থীরা, বা নিজেদেরকে স্লোগান দিতে হইতো এভাবে যে তুমি কে, আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। ঠিক সেই সময়টাতে আমি নিজে সমন্বয়ক নিকনেম দিয়ে রাখতাম, যাতে একজন সাধারণ শিক্ষার্থী, সাধারণ আন্দোলনকারী, একজন সাধারণ সদস্য, আন্দোলনের একজন সাধারণ সদস্য, তিনি যেন আমাদের আন্দোলনের বিষয়ে মানে বিস্তারিত আমার কাছ থেকে জানতে পারে। এমনও দিন গেছে 1 থেকে 150, 200, 300 প্লাস মানুষের সাথে কথা বলতে হয়েছে এই গ্রুপগুলো চালানোর ক্ষেত্রে। প্রশাসন থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে অনেকের সাথে এই সমন্বয় পরিচয়ে আন্দোলন চলমান অবস্থায় কথা বলতে হয়েছে আমাকে। তো যাই হোক, এখন আমার কাছে এই শব্দটা খুবই বিরক্তকর লাগে। আসলে কিছু স্বার্থান্বেষী, বিরক্ত করার এই যে আদনান ভাই, আপনি যে এই যে বিরক্তিকর লাগার মূল কারণ কি? আচ্ছা, কিছু স্বার্থান্বেষী সুবিধাবাদী মানুষ যাদেরকে আমরাই সুযোগ করে দিয়েছি, এটা আপনার অত্যন্ত সুযোগ কেন দুঃখের করে সাথে দিচ্ছেন? বলতে হয়। আমরা সুযোগ করে দিয়েছি কিভাবে বলতে গেলে, আসলে 5ই আগস্ট পরবর্তীতে আমরা যখন স্বাধীনতা পেয়ে যাই, তখন আসলে আমরা জুলাইয়ে, জুলাই বিপ্লবে যে সাহস আমরা দেখিয়েছি, যারা সম্মুখ সারিতে ছিল, আমাদের সাথে যারা ছিলেন, আমরা যে সাহস দেখিয়েছি, আসলে 5ই আগস্ট পরবর্তী যে সামান্য সামান্য ইস্যু গুলো ক্রিয়েট হয়েছে, এইখানে গিয়ে আসলে নিজেকে হাইলাইট করার প্রয়োজনীয়তা বোধ করিনি। যে কারণে একটা স্বার্থান্বেষী মহল এই সময়টাতে, মানে ওই যে একটা কথায় বলে না যে কণ্টকাকীর্ণ বনে বিচরণ করা খুবই মানে কণ্টকাকীর্ণ বনে বিচরণ করা খুবই কঠিন, কিন্তু পরিষ্কার বনে রাজত্ব করা একবারেই সহজ। তা আসলে এই পরিষ্কার বনে এসে তারা রাজত্ব করে গেছে। আমরা নিজেদেরকে আর জাহির করতে চাইনি, কারণ আসলে আমাদের যেটা চাওয়ার ছিল, যেটা পাওয়ার ছিল, আমরা সেটা পেয়েছিলাম। একটা বিষয় একটু বলি, অনেকে বলে যে গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন করেছিল এক দফা বা শেষে
আচ্ছা, স্বৈরাচার পতনে আসলে তাদের তেমন ভূমিকা নেই। একটা কথা বলি, আমরা যখন আন্দোলনগুলো শুরু করেছিলাম তখনই আমরা একটা হেডলাইন শিরোনাম ইউজ করতাম যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক বিলম্বনের জন্য দুঃখিত। তো যাই হোক, আমরা এই যে রাষ্ট্র সংস্কারের কাজ আমরা করেছিলাম এবং আমাদের রাষ্ট্র সংস্কার সফল হয়েছিল। পরবর্তীতে আমরা আসলে নিজেদেরকে জাহির করতে চাইনি, হাইলাইট করতে চাইনি, কারণ পরিষ্কার বনে গিয়ে নিজেকে হাইলাইট করা সুবিধাবাদী স্বার্থান্বেষীদের কাজ। এবং এই সুযোগটা কাজে লাগিয়েই সুবিধাবাদী স্বার্থান্বেষী যারা আমাদেরকে আন্দোলন চলাকালীন থ্রেট দিত, যাদের ভয়ে আমাদের লুকিয়ে আন্দোলনে যেতে হতো, লুকিয়ে আন্দোলন থেকে বাসায় ফিরতে হতো, যাদের ভয়ে আমরা বাসায় থাকতে পারতাম না, তারাই এখন এই পতিত ফ্যাসিস্টের দোসর পুরো বাংলাদেশ, নট অনলি সাতক্ষীরা, পুরো বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, প্রতিটা এলাকায়। ইভেন একটা জিনিস আসলে মানে লজ্জাজনক, সাতক্ষীরাতে উপজেলা পর্যায়ে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে? অলরাতে একদিন হয়েছিল, দেবাটাতে একদিন হয়েছিল। এখন প্রতিটা উপজেলাতে এই পতিত ফ্যাসিস্টদের দোসর আচ্ছা, আদান ভাই। সমন্বয়ক পরিচয়ে আসলে জি জি উঠে দাঁড়াচ্ছে। জি, জি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একেবারেই, আমি জাস্ট একটা লাস্ট প্রশ্ন, যে আপনি আগামীর যে বাংলাদেশটা আসলে কেমন চাচ্ছেন? সর্বোপরি একটা কথাই বলবো, আগামীর বাংলাদেশ আমি কেমন চাই? চিরসবুজের দেশ আমার এই বাংলাদেশ। আমার আগামীর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই, এই চিরসবুজের দেশ যেন সবুজই থাকে। বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা, আন্দোলনকারী, প্রতিবাদী যারা আছে, বিভিন্ন অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে বারবার রুখে দাঁড়াবে, নিজের মতামত প্রকাশ করতে বারবার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। তাদের রক্তে যেন এই চিরসবুজের বাংলাদেশ কখনো তাদের লাল রক্তের রঙে যেন রঞ্জিত না হয়, এমন একটা বাংলাদেশ আমরা চাই। এমন একটা বাংলাদেশ আমি চাই যেখানে শিক্ষা হবে, শিক্ষা যেখানে রূপ নেবে শক্তিতে। কেউ পেশি শক্তি বা অস্ত্রের ঝনঝনানিতে প্রভাব বিস্তার করতে যেন না পারে আগামীর বাংলাদেশে, এমনই একটা বাংলাদেশ আমি চাই। আসলে প্রশাসনের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইন বিভাগের স্বাধীনতা, এই স্বাধীনতা এবং সাধারণ জনগণের মত প্রকাশের স্বাধীনতা, যেটাকে বাক স্বাধীনতা বলা হয়, এই স্বাধীনতা থাকবে এমন একটা বাংলাদেশ আমরা চাই। আমরা দেখেছি অতীতে স্বৈরশাসকগণ দুদককে দিয়ে দুর্নীতিকে স্টাবলাইজড করাতো। আমরা দেখেছি স্বৈরশাসকগণ তাদের দুঃশাসন চলাকালীন আদালতকে ব্যবহার করে সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে হয়রানি করত, মিথ্যা মামলা দিত এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে মিথ্যা মামলায় জি জি ফাঁসি দিত। আমাদের আমরা দেখেছি জি নির্বাচন জি কমিশনকে, আমি একটু শেষ করতে চাই, আমরা দেখেছি অতীতে স্বৈরশাসকগণ নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনকে কলুষিত করত। আসলে এমন বাংলাদেশ আমরা চাই না। সম্পূর্ণ স্বাধীন এবং পরাধীন শৃঙ্খল থেকে মুক্ত একটা বাংলাদেশ, যেখানে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আন্দোলনকারীদের জন্য সহায়ক একটা পরিস্থিতি থাকবে, এমন একটা বাংলাদেশ আমরা অবশ্যই চাই। সকলকে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের অনেক প্রশ্ন ছিল কমেন্টে, বাট আমাদের এই শ্রীফাত মেবি তার নেটের কোনো সমস্যার কারণে তিনি চলে গেছিল। আমাদের সময়ও শেষ পর্যায়ে। তো যারা আমাদের কমেন্ট করেছেন, আমি চেষ্টা করি। আমাদের এমডি নাজমুল হোসেন তিনি প্রশ্ন করেছেন যে রিফাত যে আজকে অনুষ্ঠানের সমন্বয় পরিচয়ে উপস্থিত আছেন, রিফাতের নাম কোন সমন্বয় তালিকা ছিল? আমাদের সাগর ভাই প্রশ্ন করছেন, আচ্ছা সাধারণ শিক্ষার্থীর ভিতরে কতজন, এটা বলেছি আমি। আচ্ছা, রিফাতের কাছে জানতে চাই, আপনার যেহেতু চোখে পড়ে নাই, তাহলে আপনি সাতক্ষীরায় কাদের সাথে যোগাযোগ করে আন্দোলনে যুক্ত হলেন, এবং সাতক্ষীরা এসে কি আপনার চোখে পড়েছে নাকি তার আগে চোখ বন্ধ ছিল? আচ্ছা, আহ, নূর আলম সোহাগ ভাই, উনি বলছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে প্রেরণা শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ আপনাদেরকে প্রশ্ন করার জন্য, এবং আমরা হয়তো সব প্রশ্নের উত্তর আসলে নিতে পারি নাই। আসলে যখন একটা টক শো শুরু হয়, টাইম লিমিটেশন আমি ফার্স্টে দিয়েছিলাম 30 মিনিট, সেখান থেকে 45 মিনিট, 1 ঘন্টা গড়িয়ে আলোচনা যেন শেষই হয় না। চেষ্টা করবো সামনে আরো ভালো কিছু দেওয়ার, সবার সাথে যোগাযোগ করার। আসলে আমাদের সাতক্ষীরার মতো জায়গা বা সাতক্ষীরা জেলায় আসলে এরকম ধরনের অনুষ্ঠান বা এরকম ধরনের টক শোর আয়োজন খুবই কম হয়। এই জন্য আমি আমার নিজের পার্সোনাল কাজ সব ব্যতি রেখে আমি একটা উদ্যোগ নিয়েছি যে আসলে সবার মত প্রকাশের একটা স্বাধীনতা, যেহেতু আমরা এখন নতুন এক স্বাধীনতায় সবাই আছি, তো এর মধ্যেও আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, সুবিধা অসুবিধা, সুবিধাবাদী
সবাই আমরা জানতে চাই মত প্রকাশ। যেমন আজকে আমি রিফাতের কাছ থেকে ওনাকে জানতে পেরেছি যে উনি ওনার মতে যে সাতক্ষীরাতে উনি যারা বিভাগীয় সমন্বয়ক আছে ওনার মতে এখানে আওয়ামী লীগের ফ্যাসিস্টের সহযোগী কেউ একজন আছে। তো উনি এই বিষয়ে হচ্ছে হয়তো পরবর্তী আরো ক্লিয়ার করবে, এই বিষয়ে নিয়ে ওর সাথে আরো যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ কাজী আমিনুর আদনান, সাংস্কৃতিক বিষয় সম্পাদক, ছাত্রলীগের পরিষদ সাতক্ষীরা জেলার, আপনাকে সময় দেওয়ার জন্য। আর আমাদের অনুষ্ঠানে মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন উনি ছিল, বাট ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে উনি যুক্ত হতে পারেনি। তিনিও আমরা দেখেছি মাঠ পর্যায়ে উনি। আচ্ছা, এখানে আরেকজন প্রশ্ন করছে যে রিফাত ভাই, প্রথমত আপনি একজন সমন্বয়ক, আপনি পরিচয় দেন সমন্বয়ক, তাহলে যখন আন্দোলন চলছিল লং মার্চ টু সাতক্ষীরা দেওয়ার বাইরে থেকে তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, আপনি তার আগে কেন ঢাকা থেকে চলে আসেন? কোন উদ্দেশ্যে আপনি ভয় পেয়ে চলে আসেন? আচ্ছা, এই প্রশ্নটা আসলে আমি ওনার কাছে করেছি, যে আসলে আমি আমি নিজেই করেছি। এর আগে একটা প্রশ্ন করেছিল যে আসলে উনি নাই আমাদের লাইভে, তো ওনার নেটের সমস্যার কারণে চলে গেছে। উনি উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আসলে যারা উত্তরটা দেখেন নাই আপনারা দেখলে বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত এত লং টাইম একটা টক শো আপনারা সময় দিয়েছেন বলে। ইনশাল্লাহ আমরা প্রতিদিন না, আমরা সপ্তাহে 4 দিন করে আমরা টক শো আমরা রাখবো। শুক্রবার, রবিবার, মঙ্গলবার আমরা এই 3 দিন, এবং বৃহস্পতিবার আমরা শুক্রবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার 4 দিন সপ্তাহে আমরা টক শোর আমরা ব্যবস্থা করব। এবং এই টক শোটা একবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সবাইকে আমরা আনার চেষ্টা করব। এবং আমাদের আগামী যে টক শোটা সাজানো হচ্ছে সেখানে আমাদের ঢাকার কেন্দ্র কোনো সমন্বয়ক বা কোনো দলের কোনো একজন থাকবে এবং সুশীল সমাজ থাকবে। সবাইকে আমন্ত্রণ রইল আমার নেক্সট টক শো দেখার জন্য। এবং আমার প্রত্যেক টক শো সাতক্ষীরা জেলার একবারে ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ পর্যায়ে যারা নেতা আছে বা যারা আন্দোলন করেছে সবাই সুযোগ পাবে এবং সবাই থাকবে। তো ধন্যবাদ যারা লাইভটা দেখেছেন, অবশ্যই শেয়ার করে দিবেন, সুযোগ করে দিবেন সবাইকে দেখার জন্য। আর যাদের যদি কোনো ইচ্ছা থাকে যে না আমি কিছু বলতে চাই, টকশো আমি জয়েন হতে চাই, আমাকে অবশ্যই কমেন্ট করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো তাকে সময় দেওয়ার জন্য এবং তাকে নেওয়ার জন্য। ধন্যবাদ কাজী আমিনুর আদনান ভাই, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ হয়তো সামনে পরবর্তী সময় আপনাকে আমরা আবারও নক করতে পারি যদি কোনো প্রয়োজন বা মনে হয়। পরবর্তী যেহেতু বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই অনেক ভূমিকা রাখতেছে, যে কারণেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।